চলো প্রথম প্রশ্ন লেখো, কোয়েশ্চেন নাম্বার 1 লেখো, হু অ্যামাং দ্য ফলোয়িং attended the first session attended the first session of the round table conference কোশ্চেনটা আরেকবার, হু অ্যামাং দ্য ফলোয়িং attended the first session of the round table conference? সবার লেখা হয়েছে? হ্যাঁ স্যার। অপশন এ তেজ বাহাদুর সপ্রু, অপশন এ তেজ বাহাদুর, স্যার অপশন করে করে লিখবো? হ্যাঁ তেজ বাহাদুর সপ্রু, অপশন বি এম কে গান্ধী, কারণ এই প্রত্যেকটা অপশন দিয়ে কিছু বক্তব্য আছে আর কি, এই জন্য। অপশন সি আবুল কালাম আজাদ। চলো আজকে লিখতে লিখতেই দেখো মুখস্থ হয়ে যাবে, এই জন্যই লেখানো, নাহলে তো আমি এটা কষ্ট করে হলেও নোটটা দিয়েই দিতাম। অপশন ডি সুভাষচন্দ্র বোস। হয়েছে? স্যার আমাদের শুধু টিকিট দিতে হবে তো, তাই তো? না, তোমাদের ডিটেলসে লিখতে হবে মেরে ভাই। কোশ্চেন বলেছি, 4টে অপশন বলেছি, অ্যাজ ইট ইজ লিখো, উত্তরও বলবো আমরা, আর তার সাথে নোট নেব, প্রত্যেকটা কোশ্চেনে নোট থাকবে কিছু না কিছু। ওকে, অর্থাৎ আজকে যদি আমরা মোটামুটি দেখো কত দূর আমরা করতে পারি, 100টা কোশ্চেন করলে মনে করবা 500টা কোশ্চেন হয়ে যাবে। বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? ওকে হ্যাঁ, মানে আমি আজকে এটা করতে যাচ্ছি যে হ্যাঁ তোমার কথা আমি শুনতে পাচ্ছি না, কিন্তু আমার কথা কি ঠিকঠাক শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, চলো তাহলে এর মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে? না, সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন এ, তেজ বাহাদুর সপ্রু। হ্যাঁ, আচ্ছা সবার আগে তো রাউন্ড টেবল কনফারেন্সগুলো লিখে ফেলো। প্রথম নোটের মধ্যে 1 নাম্বার পয়েন্ট করে লিখো যে দেয়ার ওয়্যার 3 আরটিসি মানে রাউন্ড টেবল কনফারেন্স। ঠিক আছে, তাহলে সেখানে 3টি রাউন্ড টেবল কনফারেন্সেস হয়েছিল। ফার্স্ট যেটা হয়েছিল সেটা তোমার নভেম্বর 1930 থেকে নভেম্বর 1930 থেকে জানুয়ারি 1931 পর্যন্ত একটা চলেছিল। সেকেন্ড আরটিসি হয়েছিল সেপ্টেম্বর 1931 থেকে ডিসেম্বর 1931। আর থার্ড কনফারেন্স যেটা হয়েছিল সেটা হয়েছিল তোমার নভেম্বর 1932 থেকে ডিসেম্বর 1932। ওকে, তাহলে এইটা হচ্ছে 3টি রাউন্ড টেবল কনফারেন্স। কখন কখন হয়েছে? ফার্স্ট রাউন্ড টেবল কনফারেন্স নভেম্বর 30 থেকে জানুয়ারি 1931। সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স সেপ্টেম্বর 1931 থেকে ডিসেম্বর 1931। থার্ড রাউন্ড টেবল কনফারেন্স হয়েছে নভেম্বর 1932 থেকে ডিসেম্বর 1932। তার মানে আলটিমেটলি পরীক্ষায় তো এইভাবে অপশন আসবে না, পরীক্ষায় এরকম আসবে যে ফার্স্ট রাউন্ড টেবল কনফারেন্স কবে হয়েছে, মনে রাখবো 1930, সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স 1931, আর থার্ড রাউন্ড টেবল কনফারেন্স হয়েছে 1932। এইভাবে মনে রাখবে, 1930, 31, 32। ওকে, আচ্ছা আরেকটা কথা মাথায় রাখবা, নেক্সট পয়েন্ট করে লিখো, মানে নোটের মধ্যে সমস্তগুলোই ইম্পর্ট্যান্ট, কিন্তু প্রশ্ন যেখান থেকে জিজ্ঞেস করছে সেখানেই এই নোটগুলো তৈরি হচ্ছে। যেমন সবকটা রাউন্ড টেবল কনফারেন্সই কিন্তু লন্ডনে হয়েছিল। হ্যাঁ, তাই লেখো যে আরটিসিজ হেল্ড ইন লন্ডন। আরটিসিজ হেল্ড ইন লন্ডন, আজকে লিখতে লিখতে দেখো অনেক কোয়েশ্চেন মুখস্থ হয়ে যাবে আজকে, কথা দিলাম। তাহলে আরটিসিজ হেল্ড ইন লন্ডন, হ্যাঁ, কিসের জন্য হয়েছিল? টু ডিসকাস দ্য টু ডিসকাস দ্য রিপোর্ট of Simon
সাইমন কমিশন, ওকে, অন কনস্টিটিউশনাল রিপোর্ট, অন কনস্টিটিউশনাল রিপোর্ট। তাহলে সাইমন কমিশন কিসের জন্য এসেছিল? সাইমন কমিশনাল একটা কনস্টিটিউশনাল রিপোর্ট তৈরি করার জন্য এসেছিল। আর এই সাইমন কমিশন তৈরি হয়েছিল কবে? সাইমন কমিশন গঠিত হয়েছিল 1927-এ। আর সেই কমিটি 1927। হ্যাঁ, আর সেই কমিটি ভারতে এসে পৌঁছেছিল 1928। আর 1928-এ যখন কমিটি ভারতে আসে তখন ভারতীয়রা এর জন্য বিরোধ করেছিল, বিপ্লব করেছিল, গো ব্যাক স্লোগান দিয়েছিল। সাইমন কমিশন গো ব্যাক কেন? কারণ সাইমন কমিশনের মধ্যে 7 মেম্বার্স ছিল। কয়জন মেম্বার্স ছিল? 7 জন মেম্বার্স। কিন্তু এই 7 জন মেম্বার্সের একজনও ভারতীয় ছিল না। বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল যে দেখো, আমাদের ভারতবর্ষে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর অ্যাক্ট পাস হয়েছে। তো সেরকম 1919-এর যে মানে জিওআই অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা ছিল 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেটা ভারতবর্ষে কতদূর লাগু হয়েছে, হ্যাঁ, সেটাকে পর্যালোচনা করার জন্য এই সাইমন কমিশন এসেছিল। ওকে, এই সাইমন কমিশন অ্যাকচুয়ালি 10 বছর নয়, 20 বছর করে, 20 ইয়ার্সের টার্মস। তো সাইমন কমিশন এসেছিল। তো সেই ক্ষেত্রে সাইমন কমিশনের কতদূর কি প্রগ্রেস হলো বা এই আইন ভারতবর্ষে কতদূর লাগু হলো, এই বিষয়টাকে পর্যালোচনা করার জন্য এসেছিল সাইমন কমিশন। তো সেই সাইমন কমিশনে কোনো ভারতীয়রা ছিল না বলে এখানে ভারতীয়রা বিপ্লব করেছিল, গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। এবং মনে রাখবে এইখানে আমাদের লালা লাজপত রায় এই বিপ্লবে অংশগ্রহণ করে পুলিশের লাঠির আঘাতে মৃত্যুবরণ করেছিলেন, লালা লাজপত রায়। গেল। আচ্ছা, নেক্সট পয়েন্টের মধ্যে লেখো, নেক্সট পয়েন্ট লেখো যে মহাত্মা গান্ধী জয়েন্ট সেকেন্ড আরটিসি representing INC মানে ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, INC। তাহলে কি বললাম? মহাত্মা গান্ধী জয়েন্ট সেকেন্ড আরটিসি representing INC in 1931। তাহলে বলো দেখি, প্রশ্ন জিজ্ঞেস করে যে মহাত্মা গান্ধী কোন রাউন্ড টেবিল কনফারেন্সে উপস্থিত ছিলেন? তো মহাত্মা গান্ধী একটা আরটিসিতেই উপস্থিত ছিলেন, সেটা হচ্ছে সেকেন্ড আরটিসিতে উপস্থিত ছিলেন 1931-এ যেটা হয়েছিল। and in this conference Gandhi Irvin pact was signed. And in this conference Gandhi Irvin pact was signed. And in this conference Gandhi Irvin pact was signed. দাদা আরবিন স্পেলিংটা কোথায়? আরেকবার বলো। IRWIN Irwin Gandhi Irvin pact was signed, full stop. ফুল স্টপ। নেক্সট পয়েন্ট লিখো, তোমরা কেউ কথা বলো না। দেখো আজকে যতটুকু সেশন আমরা এখানে থাকবো, এরপরে তোমরা দেখবে যে হ্যাঁ, হিস্ট্রি অনেক কিছু আমাদের মাথায় সেট হয়ে গেল, গ্যারান্টি হবেই। চলো নেক্সট পয়েন্ট লেখো, তেজ বাহাদুর সপ্রু and Dr. B.R. Ambedkar, Tej Bahadur Sapru and Dr. B.R. Ambedkar, Tej Bahadur Sapru and B.R. Ambedkar participated all the RTCs, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় জিজ্ঞেস করে নিম্নের কে সবকটি রাউন্ড টেবিল কনফারেন্সে অংশগ্রহণ করেছিল? তাহলে মনে থাকবে যে তেজ বাহাদুর সপ্রু আর ডক্টর বি আর আম্বেদকর, এই দুইজন ব্যক্তি তারা সবকটা রাউন্ড টেবিল কনফারেন্সেই অংশগ্রহণ করেছিলেন।
ওকে, নেক্সট পয়েন্ট, অপশনগুলোতে আর কি কি ছিল তাদেরকে নিয়ে একটু আলোচনা করি। অপশনে ছিল তোমার দেখো আবুল কালাম আজাদ। আব্দুল কালাম আজাদ। হ্যাঁ, তো আবুল কালাম আজাদ বলে একটু হেডিং লাগিয়ে দাও, আবুল কালাম আজাদ বলে একটু হেডিং লাগিয়ে দাও, দিয়ে এর সম্পর্কে কিছু কথা লিখবো। যেমন আবুল কালাম আজাদের যে জন্মদিন, হ্যাঁ, সেটা হচ্ছে 11 নভেম্বর। 11th November is celebrated 11th November is celebrated as স্যার আরেকবার পুরো একটু রিপিট করবেন কথাটা। কোন জায়গা থেকে বলো তো একটু। এই নতুন পয়েন্টটা যেটা বলছেন। হ্যাঁ, নতুন পয়েন্ট আমি বললাম যে আবুল কালাম আজাদ আমাদের একটা অপশনে আছে না, অপশন সি তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এবার আবুল কালাম আজাদকে নিয়ে যে কয়টা অপশনে আছে প্রত্যেকটা অপশনকে নিয়ে একটু একটু করে আলোচনা করব, যাতে আমরা 200 কোয়েশ্চেন করলেও যাতে 200 গুণ 5 1000 কোয়েশ্চেন হয়ে যায়। বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটাতে দেখো খুব ভালো লাগবে আর কি, তোমাদের সেশন শেষে মনে হবে যে না আমরা বেশ অনেক কিছু জানতে পারলাম, শিখলাম। ঠিক, তাহলে আবুল দাদা কালাম আজাদ সম্পর্কে হ্যাঁ বলো। কোশ্চেন কোথায় আমি বুঝতে পারছি না। কোয়েশ্চেনটা তুমি পরে জয়েন করেছো কি? হ্যাঁ দাদা। হ্যাঁ, একটা কোয়েশ্চেনই লিখিয়েছি, বাকি আমাদের এখানে ক্লাসের শুরু থেকে যারা আছে তারা এটা তোমাদের দিয়ে দেবে খুনি লেখার ঠিক পরে আছে, তাদের নোটটা। ঠিক আছে, চলো ঠিক আছে। এখন থেকে যেটা যতটুকুন এখন আছো লিখতে থাকো, কেউ হ্যাঁ জয়েন দাদা, করে চুপচাপ থেকো না, লিখতে থাকো। হাফ পাতা ছেড়ে দেবো। হ্যাঁ দাদা হ্যাঁ, লিখছি। হাফ পাতা ছেড়ে লেখো তাহলে। আচ্ছা, তাহলে 11th November is celebrated as ন্যাশনাল এডুকেশন ডে, ন্যাশনাল এডুকেশন ডে in the memory of our first education minister, Abul Kalam Azad, Abul Kalam Azad birthday, ওকে। তাহলে কি লিখলে যে 11th November is celebrated as National Education Day in the memory of our first education minister Abul Kalam Azad's birthday। প্রথম পয়েন্ট হয়ে গেল আবুল কালাম সম্পর্কে। সেকেন্ড পয়েন্ট, আবুল কালাম আজাদ ছিল কংগ্রেসের সব থেকে বেশি সময় ধরে প্রেসিডেন্টশিপ করার মতন একজন ব্যক্তি এবং সব থেকে যুবতম ব্যক্তি। অর্থাৎ দেখো, হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট প্রেসিডেন্ট অফ আইএনসি। প্রশ্ন জিজ্ঞেস করে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? তো মনে রাখবে মৌলানা আবুল কালাম আজাদ। তাহলে মৌলানা আবুল কালাম আজাদ ওয়াজ দ্য ইয়াংগেস্ট প্রেসিডেন্ট অফ আইএনসি and having the longest tenure of প্রেসিডেন্টশিপ, অর্থাৎ প্রেসিডেন্টশিপ সব থেকে বেশি সময় ধরে তিনি করেছিলেন। ওকে, সব থেকে বেশি সময় ধরে প্রেসিডেন্ট কে ছিলেন? তো মনে রাখবে এটা ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। ওকে, তিনি আমাদের প্রথম শিক্ষামন্ত্রী ছিল, এটাও আলোচনা হয়ে গেছে। ওকে, এখান থেকে আমার আর একটা বলার আছে এনার সম্পর্কে। তোমরা কিন্তু ইতিহাসের ক্লাসটা এখনো সবাই দেখোনি দেখলাম, আমি কালকে রাত্রে 3টের সময় ওটা রেকর্ড করে তোমাদেরকে দিয়েছি। সো এখনো যারা দেখোনি এটা দেখে নিও কিন্তু। হ্যাঁ,
এগুলো দেখে নিলে মনে থাকার সম্ভাবনাটা বাড়ে, আর প্রশ্নটাও লেখা যায় ভালো, পড়তে গেলে সুবিধাও হয়। হ্যাঁ, সো এটা একটু সবাই মিলে লিখে নিও কিন্তু। হ্যাঁ, এই দেখে নিও, সরি, ভিডিওটা। ওকে, দাদা চলো। হ্যাঁ, বলো বলো দাদা। লাস্টে কি লেগেছিল? দ্য লংগেস্ট টার্ম লেগেছিল। লংগেস্ট টেনিয়ার, TENURE, টেনিয়র। ওকে ওকে ওকে। লংগেস্ট টেনিয়ার অফ প্রেসিডেন্টশিপ, এই দুটো প্রশ্নই জিজ্ঞেস করে। ইয়াংগেস্ট প্রেসিডেন্ট কে ছিল আর লংগেস্ট টেনিয়ারশিপ অফ প্রেসিডেন্টশিপ কার ছিল, সেটা মনে রাখতে হবে। এটা বোথ ক্ষেত্রেই আমাদের উত্তর হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। আচ্ছা, এরপরে মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে আরো পয়েন্ট আছে। হ্যাঁ, নেক্সট পয়েন্টে লেখো যে এই জায়গায় তিনি একটা পত্রিকা চালু করেছিলেন। হ্যাঁ, লেখো হি স্টার্টেড an Urdu he started an Urdu weekly called the Al Hilal নামে তিনি একটি সাপ্তাহিক পত্রিকা শুরু করেছিলেন ইন 1912 ওকে, তাহলে মাওলানা আবুল কালাম আজাদ 1912 সালে আল হিলাল নামে একটা উর্দু সাপ্তাহিক শুরু করেছিলেন। বাট অন ইটস বিং ব্যান্ড, কিন্তু এটা ব্যান হয়ে যাওয়ার পরে বাই দ্য গভর্নমেন্ট ইন 1914। তাহলে কি হলো দেখো, 1912-তে তিনি আল হিলাল পত্রিকা শুরু করেছিলেন এবং সেটা ভারত সরকার, তৎকালীন সময় ব্রিটিশ সরকার 1914-তে সেটা ব্যান করে দিয়েছিল। তারপর তিনি কি করলেন, পরের বছরে একটা নতুন পত্রিকা আবার আনলেন। দেন in 1915 he started আল বালাগ। তাহলে আল বালাগ নামে একটা নতুন পত্রিকা শুরু করলেন 1915-তে। ওকে, তাহলে এই প্রশ্নটাতে, এই পয়েন্টটাতে আমরা কি দেখলাম যে মাওলানা আবুল কালাম আজাদ 1912 সালে আল হিলাল নামে একটা উর্দু সাপ্তাহিক চালু করেছিলেন, সেটা ব্রিটিশ সরকার 1914-তে ব্যান করে দেয়। তার ঠিক পরের বছর 1915-তে তিনি আল বালাগ নামে একটি নিউজ পেপার আবার শুরু করেন। তার লেখা একটা বই আছে। হ্যাঁ, হি রোট কি ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এই বইটি কার লেখা? না, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি মৌলানা আবুল কালাম আজাদের লেখা। তাহলে তার দুটো নিউজ পেপারের নাম বলো, একটা হচ্ছে আল হিলাল আর একটা হচ্ছে আল বালাগ। আল হিলাল 1912-তে, আল বালাগ 1915-তে। ওকে, বেশ। তারপর চলে আসো, নেক্সট আমাদের কে আছে? সুভাষচন্দ্র বোস। একটা ছোট্ট করে হেডিং লাগিয়ে দাও। মোটামুটি মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে এইটুকুন তথ্যই এনাফ। এবার চলে আসো সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে কতগুলো কথা এবার লিখবো। সো ফার্স্ট অফ অল, হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ আইএনসির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি ইন 1938। কোথায়? ইন আইএনসি হরিপুরা সেশন। 1938-এ তিনি প্রথমবারের জন্য কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন হরিপুরা সেশনে। হি again
he again re-elected in 1939 by defeating Pattavi Sitaramaiah by defeating Pattavi Sitaramaiah, comma দিয়ে লেখো the candidate of MK Gandhi, the candidate of MK Gandhi, প্রপার নোট আমাদের তৈরি হয়ে যাচ্ছে। তাহলে প্রথমবারের জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস 1938 সালে কংগ্রেসের হরিপুরা সেশনে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। আর ঠিক পরের বছর 1939-এ এটা ইন ত্রিপুরি সেশন, নট ত্রিপুরা, ইট ইজ ত্রিপুরি সেশন, ত্রিপুরি সেশনে তিনি আবার গান্ধী মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মহাত্মা গান্ধী এটা ভালোভাবে নেননি। তিনি চেয়েছিলেন যে পট্টভি সীতারামাইয়া হোক। এই জন্য গান্ধীজির সাথে নেতাজির একটু মতবিরোধ তৈরি হয়েছিল এবং তারপর তিনি কংগ্রেস ছেড়েছিলেন। এবং কংগ্রেস ছেড়ে এই একই বছর 1939-এই তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। তাহলে ফরওয়ার্ড ব্লক গঠন করলেন কবে? 1939-এ রিজাইন করলেন এবং ঠিক সে বছরেই তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন, একটা আলাদা রাজনৈতিক দল। ওকে, হচ্ছে নোটগুলো লিখছো তো সবাই ঠিকঠাক করে? স্যার পট্টবি সীতারামাই পরে ওই লাইনটা একবার বলবেন, পট্টবি সীতারামাই। পট্টভি সীতারামাইয়া, দ্য ক্যান্ডিডেট অফ এম কে গান্ধী। পট্টভি সীতারামাইয়ের পরে কমা দিয়ে লেখা আছে দ্য ক্যান্ডিডেট অফ এম কে গান্ধী ইন ত্রিপুরি সেশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হুম, স্যার সেকেন্ড কোশ্চেনটা বলুন। হ্যাঁ দাঁড়াও, সেকেন্ড কোশ্চেন যাবো তো সেকেন্ড কোশ্চেনে। আর একটা অপশন বাকি আছে না, গান্ধীজি। চলো গান্ধীজি সম্পর্কে একটু নোট নাও। গান্ধীজির জন্য পয়েন্ট লিখো। যেমন সবার প্রথম গান্ধীজির অটোবায়োগ্রাফি, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। তো গান্ধীজির অটোবায়োগ্রাফি হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এটা হচ্ছে গান্ধীজির অটোবায়োগ্রাফি। গান্ধীজির আত্মজীবনীর নাম কি? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। গান্ধীজির কতগুলো নিউজ পেপার, যেটা তিনি আফ্রিকাতে তিনি যেটা পাবলিশ করেছিলেন সেটা হচ্ছে ইন্ডিয়ান অপিনিয়ন বলে। আর ইন ইন্ডিয়াতে, ভারতে তার যে নিউজ পেপারগুলো ছিল যেমন হিন্দ স্বরাজ, তারপর ছিল নবজীবন, তারপরে ছিল ইয়াং ইন্ডিয়া, তারপর ছিল হরিজন। এবং এই হরিজন শব্দটিও কিন্তু গান্ধীজির দেওয়া, মানে যারা অচ্ছুত ছিল বা যে আজকের দিনে SC ST যারা, তাদেরকে তিনি হরিজন বলেছিলেন। তো হরিজন কমিউনিটিটাও তিনি তৈরি করেছিলেন এবং হরিজন পত্রিকাও তিনি পাবলিশ করতেন। ওকে, তাহলে গান্ধীজির দ্বারা এডিটেড কতগুলো নিউজ পেপার, হিন্দ স্বরাজ, নবজীবন, ইয়াং ইন্ডিয়া, হরিজন, ইটিসি। ওকে, হলো।
বেশ, এবার চলো নেক্সট কোয়েশ্চেন লিখবো আমরা। তাহলে একটা কোয়েশ্চেনে কত কিছু আমাদের আলোচনা হলো। চলো নেক্সট কোয়েশ্চেন লিখো। স্যার কংগ্রেসের একটা সেশনে গান্ধীজি হয়েছিল না, একমাত্র সেশন? হ্যাঁ, বেলগ্রাম, ওটা আমরা আলোচনা করব, ঠিক আছে। বেলগাঁও সেশন, ঠিক আছে। হ্যাঁ বেলগাঁও সেশন, চলো ওই সেশন রিলেটেড আসলে আমরা করবো এক একটা করে। বেশ, চলো নেক্সট কোয়েশ্চেন লিখো। নেক্সট কোয়েশ্চেন লিখো, হু ওয়াজ ডিসক্রাইবড who was described as who was described as the Dakshina Pathapati? Okay, স্যার বানানটা একবার বলে দিন না। হ্যাঁ, দক্ষিণা, DAKSHINA, দক্ষিণা Pathapati. Who was described as Dakshina Pathapati? 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 হয়ে গেছে, হয়ে গেছে। ওকে, অপশন লেখো। অপশন এ অগ্নিমিত্র, অপশন বি রুদ্রদামন, অপশন সি সাতকর্ণী, অপশন ডি নান অফ দেম। স্যার সেকেন্ড অপশনটা কি সেকেন্ড বললেন? অপশন রুদ্রদামন। আচ্ছা চলো আমি লিখি। অপশন এ তে আছে অগ্নিমিত্র, অপশন বি তে আছে তোমার রুদ্রদামন, অপশন সি তে আছে সাতকর্ণী, অপশন ডি তে আছে নান অফ দেম বা নান অফ দিস। চলো, তাহলে দক্ষিণা পথপতি কাকে বলা হতো না, সাতবাহন বংশকেই দক্ষিণের মালিক বলা হতো। হ্যাঁ, দক্ষিণের মালিক বলা হতো সাতবাহন কিংডমকে। তাহলে সাতবাহন কিংডমের গৌতমীপুত্র সাতকর্ণী, এটাই উত্তর হয়ে যাবে। তাহলে এবার নোট লেখো। তাহলে দক্ষিণা পথপতি কাকে বলা হতো না, দক্ষিণা পথপতি বলা হতো সাতবাহন রুলার সাতকর্ণীকে, গৌতমীপুত্র সাতকর্ণীকে। লিখো। নোটের মধ্যে লেখো, গৌতমীপুত্র সাতকর্ণী belongs to সাতবাহন কিংডম, ওকে। তাহলে প্রশ্ন হচ্ছে সাতবাহনা কিংডম, সাতবাহন বংশের প্রতিষ্ঠা করেছে কে? নেক্সট পয়েন্ট করে লেখো যে সাতবাহনা কিংডম was established by Simukh. সাতবাহন কিংডম was established by Simukh. এদের ক্যাপিটাল কোথায় ছিল? সাতবাহনদের ক্যাপিটাল ছিল তোমার হচ্ছে অমরাবতী, বা যেটাকে প্রতিষ্ঠান বলা হতো না, প্রতিষ্ঠান বা অমরাবতী। তোমরা অমরাবতী অপশনে না পেলেও প্রতিষ্ঠানটা অপশনে পাবে, অমরাবতী। ওকে। তাহলে গৌতমীপুত্র সাতকর্ণীকে বলা হতো দক্ষিণা পথপতি, বা যদি এখানে কোনো নাম না থাকে, যদি কোনো বংশ থাকে, তাহলে মনে রাখবা সাতবাহন বংশদেরকেই দক্ষিণা পথপতি বলা হতো, ঠিক আছে, মানে সাউথ ইন্ডিয়ার মালিক এদেরকেই বলা হতো। তাহলে এই সাতবাহন বংশের স্রষ্টাকে না, সাতবাহন বংশ ফাউন্ড করেছিলেন, এস্টাবলিশ করেছিলেন সিমুখ। ওকে, এদের রাজধানী ছিল তোমার হচ্ছে
প্রতিষ্ঠান বা অমরাবতী। আচ্ছা, রুদ্র দমনের কথা একটাই মাথায় রাখবা, রুদ্র দমন গুজরাটের শাসক ছিলেন। এবং তার যে কাহিনী জানা যায় সেটা জুনাগড় লিপি থেকে। ওকে, তাহলে রুদ্র দমনে লিখে রাখো যে জুনাগড় ইনস্ক্রিপশন, জুনাগড় inscription, Junagadh inscription depicts the story of Rudra Daman. ওকে, রুদ্র দামন এটা কোথায় আছে বলো তো? গুজরাটে আছে, এটা মাথায় রেখো, গুজরাট। আর অগ্নিমিত্র তো জানো, এটা শুঙ্গ বংশের রাজা ছিল অগ্নিমিত্র, মানে পুষ্যমিত্র শুঙ্গ, সেই পুষ্যমিত্র শুঙ্গের ছেলে ছিল হচ্ছে অগ্নিমিত্র। আর এই অগ্নিমিত্রের গার্লফ্রেন্ড ছিল হচ্ছে মালবিকা। আর কবি কালিদাস এই অগ্নিমিত্র আর মালবিকার যে প্রেম কাহিনী সেটা নিয়ে একটা ইতিহাস গ্রন্থ রচনা করেছিলেন, যার নাম ছিল মালবিকাগ্নিমিত্রম। ওকে, তাহলে এই পর্যন্ত নোট হলো, ওটাও একটু সুন্দর করে লিখে রাখো অগ্নিমিত্র সম্পর্কে। চলো, অগ্নিমিত্র সম্পর্কে লেখো যে অগ্নিমিত্র was the son of পুষ্যমিত্র শুঙ্গ। Full stop. His history, তার ইতিহাস was written in Malavikagnimitraম by কালিদাস। কালিদাসকে বলা হয় শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় না, মহাকবি কালিদাসকে ভারতের শেক্স কবি বলা হয়, এবং কালিদাসের সঙ্গে মহাকবি কথাটা যুক্ত। বাংলাতে প্রশ্ন করলে জিজ্ঞেস করবে মহাকবি। His history was written in মালবিকাগ্নিমিত্রম একটা বই, এই বইটার মধ্যে তার ইতিহাস লেখা আছে। বললাম যে অগ্নিমিত্র এবং তার গার্লফ্রেন্ড মালবিকা আর অগ্নিমিত্র এই দুজনের কাহিনী মালবিকাগ্নিমিত্রমের মধ্যে রচিত হয়েছে কালিদাসের দ্বারা। কালিদাসকে বলা হয় শেক্সপিয়ার অফ ইন্ডিয়া এবং তার টাইটেল মহাকবি। চলো এবার নেক্সট কোয়েশ্চেন লিখো। আমি পরে কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে যখন জিজ্ঞেস করব তখন দেখো তোমরা উত্তর দিতে পারবে 100% সিরিয়াসলি। আর যদি কেউ শুধুমাত্র ক্লাস জয়েন করে বসে থাকো, যদি না লেখো, তাহলে কিন্তু বড় ভুল করছো। রিমেম্বার ইট। চলো যাবো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ স্যার, হ্যাঁ। চলো কোয়েশ্চেন নাম্বার 3 লেখো। হু ওয়াজ কল্ড the prince of pilgrims? Who was called the prince of pilgrims? পিলগ্রিমসের রাজপুত্র কাকে বলা হয়? Who was called as the prince of pilgrims? Who was called as the prince of pilgrims? অপশন এ তে লেখো ফাহিয়ান। অপশন বি তে লেখো ইবন বতুতা। অপশন সি তে লেখো হিউয়েন সাং এনজি। আর অপশন ডি তে লেখো নান অফ দেম। তাহলে দ্য প্রিন্স অফ পিলগ্রিমস কাকে বলা হয়? ফাহিয়ানকে বলা হয়, ইবন বতুতাকে বলা হয়, হিউয়েন সাংকে বলা হয়, নাকি কেউ নয়? তো এখানে উত্তর হয়ে যাবে হিউয়েন সাং। ওকে, এখানে উত্তর হয়ে যাবে হিউয়েন সাং, নট ফাহিয়ান ভাই আমার, হিউয়েন সাং হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ বলো।
বলছি স্যার পিলগ্রিমস এর বাংলা কি? পিলগ্রিমস মানে তীর্থযাত্রী। তীর্থযাত্রী। ওকে, পর্যটক বলতে পারো অ্যাকচুয়ালি দেখো, ভারতবর্ষেই তো গৌতম বুদ্ধ, এরা সবাই তো বৌদ্ধ ছিল না, যার কারণে এরা আসতো ভারত ভূমিতে, যেখানে গৌতম বুদ্ধ তার জীবনের ইতিহাস রেখেছেন। সো সেই অর্থে আর কি। দ্য প্রিন্স অফ পিলগ্রিমস, তো উত্তর হয়ে যাবে হিউয়েন সাং নাকি ফাহিয়ান। আচ্ছা লেখো, এক এক করে পয়েন্ট লেখো। লেখো হিউয়েন সাং কেম টু ইন্ডিয়া। হিউয়েন সাং হর্ষবর্ধন, হ এইচ এইচ, এইভাবে মনে রাখবে। হিউয়েন সাং কেম টু ইন্ডিয়া, হিউয়েন সাং কেম টু ইন্ডিয়া ডিউরিং হর্ষবর্ধনা, ডিউরিং হর্ষবর্ধনা। তাহলে হিউয়েন সাং স্যার কেম টু বাংলাতে ইন্ডিয়া। লিখে দিচ্ছি। হ্যাঁ লেখো, যে যার যেভাবে সুবিধা হয়। বুঝতেই পারছো আশা করছি তোমরা সবাই, মানে ইংরেজিতেও বুঝতে পারছো, বাংলাতেও বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি বাংলাতেই লিখে নিচ্ছি স্যার। ওকে ওকে, ঠিক আছে। তাহলে হিউয়েন সাং কেম টু ইন্ডিয়া ডিউরিং হর্ষবর্ধনা, হর্ষবর্ধনের সময় এসেছিল। যখন আমরা হর্ষবর্ধনের কথা বলছি, তো হর্ষবর্ধনের সাথে রিলেটেড কিছু কোয়েশ্চেন্স যেগুলো ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যেমন হর্ষবর্ধন তার ক্যাপিটাল শিফট করেছিল। হর্ষবর্ধন শিফটেড হিজ ক্যাপিটাল ফ্রম থানেশ্বর টু কানৌজ। হ্যাঁ, ফ্রম থানেশ্বর টু কানৌজ। তাহলে হর্ষবর্ধন তার রাজধানী থানেশ্বর থেকে কনৌজে শিফট করেছিল। হর্ষবর্ধনা তিনি লিখেছিলেন হর্ষবর্ধন রোট, তিনি লিখেছিলেন 3টি গ্রন্থ মনে রাখবে, রত্নাবলী, তারপরে তোমার কি আছে বলো একটা, প্রিয়দর্শিকা, আর হচ্ছে নাগানন্দা। ইয়েস, হ্যাঁ নাগানন্দ স্যার। নাগানন্দ। তাহলে রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ, এটা হর্ষবর্ধনের লেখা। হর্ষবর্ধনের যে কোর্ট পোয়েট ছিল, সেই কোর্ট পোয়েটের নাম ছিল বাণভট্ট। হর্ষবর্ধনের কোর্ট পোয়েট ছিল বাণভট্ট। আমি কি ফার্স্ট চলে যাচ্ছি না ঠিক আছে? স্যার লেখাও হয়ে গেছে, আপনার বলা শেষ হয়ে গেছে। ওকে নো ইস্যু। আচ্ছা, তাহলে হর্ষবর্ধনের কোর্ট পোয়েট ছিল হচ্ছে বাণভট্ট, ঠিক আছে। আর বাণভট্টের লেখাটা কি ছিল গুরুত্বপূর্ণ? কাদম্বরী, বাণভট্টের রচিত কাদম্বরী। ওকে, তাহলে হয়ে গেল। এবার আসো ফাহিয়ান নিয়ে আলোচনা করি একটু, হয়েছে? তাহলে এবার 2 নম্বর পয়েন্ট করে ফাহিয়ান সম্পর্কে লেখো। যেমন ফাহিয়ান কেম টু ইন্ডিয়া ডিউরিং, বলো তো কার সময়? চন্দ্রগুপ্ত মৌর্য। হ্যাঁ, চন্দ্রগুপ্ত সেকেন্ড, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, যাকে আমরা বিক্রমাদিত্য বলি, তাই না? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সময় তিনি এসেছিলেন ফাহিয়ান, মানে গুপ্ত যুগে। ওকে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা যখন বললাম, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কোর্টে কি ছিল? নবরত্ন ছিল। হ্যাঁ, নবরত্ন ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের কোর্টে, নবরত্ন ছিল। সুন্দর করে কিন্তু পয়েন্টগুলো তোমরা লিখো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেকটা নাম কি ছিল বললাম? বিক্রমাদিত্য। মেহরুলিতে একটা আয়রন পিলার আছে, আর এই মেহরুলির আয়রন পিলার, এটাতে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সম্পর্কে আলোচনা করা হয়েছে। দাদা নবরত্নটা কি লিখেছিল? কোট। হ্যাঁ, মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন ছিল, ঠিক আছে। 9 জন বিখ্যাত ব্যক্তিত্ব ছিল নবরত্ন, তাদের নাম জানাটা ইম্পর্ট্যান্ট নয়।
তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন ছিল। তারপরে লিখো যে আয়রন পিলার অফ মেহরুলি, আয়রন পিলার অফ মেহেরুলি, মেহেরুলি একটা জায়গার নাম, আয়রন পিলার অফ মেহেরুলি was dedicated to চন্দ্রগুপ্তা সেকেন্ড। স্যার হ্যাঁ, স্যার এই লৌহ স্তম্ভটা কে বানিয়েছিলেন? এটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মানে উনি করেছেন আবার উনি ডেডিকেটেড করেছেন? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এটা দেখো, আমরা আজকে বলছি যে এই পিলারটা কাকে ডেডিকেট করা যাবে, এই পিলারটা চন্দ্রগুপ্ত সেকেন্ডকে, কারণ চন্দ্রগুপ্ত সেকেন্ড সম্পর্কে এখানে যাবতীয় যা কিছু রয়েছে। ওকে, সো আমি যখন রাজা হব তখন আমার সম্পর্কে আমিই তো লিখবো না, এটা আর কি ব্যাপার। আচ্ছা চলো নেক্সট, ইবন বতুতা সম্পর্কে লেখো। ইবন বতুতা আমাদের কোন সময়ে তিনি এসেছিল বলো? মধ্যকালীন দাদা ভারতে। দাদা এটা কি লিখেছো? ডেডিকেটেড টু চন্দ্রগুপ্তা সেকেন্ড। সেকেন্ড আছে। হ্যাঁ, তো বিক্রমাদিত্য কি চন্দ্রগুপ্ত টুকে বলা হতো নাকি? হ্যাঁ, চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ওকে, আচ্ছা, বিক্রমাদিত্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত সেকেন্ডকেই বিক্রমাদিত্য বলা হতো। হ্যাঁ ভাই, ওকে। হ্যাঁ চলো নেক্সট পয়েন্ট হচ্ছে ইবন বতুতা লেখো। ইবন বতুতা কেম টু ইন্ডিয়া, ইবন বতুতা কেম টু ইন্ডিয়া ডিউরিং তোমার তুঘলক বংশ চলছিল তখন, মোহাম্মদ বিন তুঘলক, মোহাম্মদ বিন তুঘলক, মোহাম্মদ বিন তুঘলক, TUGHLAQ, মোহাম্মদ বিন তুঘলকের সময় তিনি ভারতে এসেছিলেন। ইবন বতুতার যে লেখা বই, তার বইটার নাম হচ্ছে কি বলতো? রেহেলা, রেহেলা, REHLA, রেহেলা, বাংলাতে লিখে রাখলে লেখো রেহালা, রেহেলা, যার অর্থ কি? রেহেলা, আর এটাকে সফরনামা বলতে পারো, সফরনামা। তাহলে রেহেলা বা সফরনামা, এইটা তিনি লিখেছিলেন, এই বইটা লিখেছিলেন ইবনে বতুতা। কার সময়? মোহাম্মদ বিন তুগলকের সময়। ওকে, মোহাম্মদ বিন তুগলক যখন আসলো তখন মোহাম্মদ বিন তুগলককে বলা হয় মোহাম্মদ বিন তুগলক, পাগলা রাজা। হ্যাঁ, মোহাম্মদ বিন তুগলক ওয়াজ কল্ড দ্য ওয়াইজেস্ট ফুল অফ ইন্ডিয়া, দ্য ওয়াইজেস্ট ফুল অফ ইন্ডিয়া তাকে বলা হয়, বা এটাকে আমরা বাংলাতে বলি পাগলা রাজা, পাগলা রাজা, বা ইংরেজিতে বললে পরীক্ষায় প্রশ্ন আসলে সেটা লেখা থাকবে দ্য ওয়াইজেস্ট ফুল অফ ইন্ডিয়া। তাহলে মোহাম্মদ বিন তুগলককে ওয়াইজেস্ট ফুল অফ ইন্ডিয়া কেন বলা হয়? দেখো একটা কথা বলি, তাকে যে ওয়াইজেস্ট ফুল অফ ইন্ডিয়া বলা হয় এর পেছনে 5টা কারণ ছিল। এই 5টা কারণও কিন্তু পরীক্ষাতে স্টেটমেন্ট বেসড করে, এই জন্য 5টা কারণ আমরা লিখবো। কিন্তু যদি তোমরা ইতিহাসটাকে পড়ো তাহলে দেখবে যে মোহাম্মদ বিন তুগলক এই যে 5টা প্ল্যান সে করেছিল, যদিও সেগুলো সফল হয়নি, কিন্তু এই প্রত্যেকটা প্ল্যানই ছিল কিন্তু আমাদের দেশের স্বার্থে। হ্যাঁ, মানে ভারতের স্বার্থে, ভারতের জনগণের স্বার্থে, ভারতের রাজনীতির স্বার্থে। সো এই প্ল্যানগুলো খুবই ভালো ছিল, কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি। তাহলে তোমরা এভাবে লেখো যে, আচ্ছা আমাকে একটুখানি কনফার্ম করো আমরা ক্লাসে যারা আছি প্রত্যেকেই এগুলো সুন্দর করে লিখতে পারছি, হ্যাঁ কি না একটু বলো দেখি। হ্যাঁ স্যার লিখে নিচ্ছি আমি। লিখে নিচ্ছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, যদি লিখে নিচ্ছি। ঠিক, হচ্ছে, কারো লিখতে পারছি। আমার বোনেরা বলো তো সমস্যা হচ্ছে নাকি কিছু? সিস্টার্স বলো, লিখতে পারছো? কই গেল? যাই হোক, তাহলে আমি যেটা বলছিলাম, মোহাম্মদ বিন তুগলক ওয়াজ কল্ড দ্য ওয়াইজেস্ট ফুল অফ ইন্ডিয়া বিকজ অফ 5 রিজনস। 5টা কারণের জন্য তাকে ওয়াইজেস্ট ফুল বলা হয়।
যেমন 1 নাম্বার কারণ কি, সে দিল্লি থেকে দৌলতাবাদে ক্যাপিটাল শিফট করেছিল, অর্থাৎ ক্যাপিটাল শিফটিং ফ্রম দিল্লি টু দৌলতাবাদ। এখন ঘটনা হচ্ছে এই জিনিসটাকে তোমরা কিভাবে দেখছো? যদিও এই যে সিদ্ধান্ত, এটা খুব ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত ছিল। এটা বলা হয় যে দিল্লি থেকে যখন দৌলতাবাদে নিয়ে যাওয়া হয়েছিল, আগে তো এখনকার মতন পরিস্থিতি ছিল না, না ছিল যানবাহন, না ছিল সুগম পথ। তো সেই দিল্লির জনগণকে টেনে হিচড়ে দৌলতাবাদে নিয়ে যাওয়া, এর জন্য প্রচুর মানুষের প্রাণক্ষয় হয়েছিল, সম্পদ হারিয়েছিল। হ্যাঁ, এবং যখন পরবর্তীকালে দৌলতাবাদ থেকে আবার দিল্লিতে ক্যাপিটাল আনা হলো, তখন দিল্লিটা পুরো শ্মশান ক্ষেত্রে পরিণত হয়েছিল, সুনসান, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল। কিন্তু এই কারণটা যদি একবার তুমি ভালো করে ভাবো, যে দিল্লি থেকে দৌলতাবাদ মোহাম্মদ বিন তুগলক ক্যাপিটাল শিপমেন্ট করেছিল এই কারণে যে, দেখো দিল্লিটা হচ্ছে নর্থ ওয়েস্ট প্রভিন্সের ঠিক কাছাকাছি, অর্থাৎ বিদেশি আক্রমণ যেখান থেকে হওয়ার সম্ভাবনা প্রবল। সেই জন্য তিনি দেখেছিলেন যে দিল্লি থেকে যদি আমি রাজধানী দৌলতাবাদে নিতে পারি, অর্থাৎ আমার রাজনীতি যদি সুরক্ষিত থাকে, তাহলে আমি ওই যে সেনাবাহিনীর যে বিশেষ খরচ বা বিশাল খরচ, সেটা আমি অন্য দেশের কাজে লাগাতে পারি। তাহলে এটা একটা গুড চিন্তা ভাবনা, এটা একটা ভালো চিন্তা ভাবনা, প্রগ্রেসিভ থিঙ্কিং। কিন্তু এই প্রগ্রেসিভ থিঙ্কিংয়ের হওয়া সত্ত্বেও তার এই সিদ্ধান্তটি কিন্তু ফলপ্রসূ হয়নি, যার কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছিল এই ঘটনার জন্য, এবং আমাদের দেশের অনেক ক্ষতি হয়েছিল। কিন্তু ভাবনাটা ঠিক ছিল। 2, যেটা হচ্ছে দোয়াব রিজনে, মানে দোয়াব মানে বোঝো তো, দুটো নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে। দো মানে 2, অব মানে জল বা নদী। দুটো নদীর মধ্যবর্তী জায়গাতে দোয়াব। আর সেই কনৌজ বা গাঙ্গেয় যমুনার যে দোয়াব অঞ্চল, সেই জায়গাতে প্রচুর পরিমাণে ফসল হতো, যার কারণে সেখানে ট্যাক্স ডাবল করে দেওয়া হয়েছিল। আর যখন সেখানে ট্যাক্স ডাবল করেছিল, সেখানে বিভিন্ন ধরনের রিবেলিয়ান সৃষ্টি হয়েছিল, ওকে, এবং করাপশন বৃদ্ধি পেয়েছিল। তাহলে এটা লেখো, ডাবল ট্যাক্স ইন দোয়াব রিজন। যেখানে যেখানে এই দোয়াব রিজন আছে, সেই দোয়াব রিজনে তিনি ট্যাক্সকে ডাবল করেছিলেন। এটা তার একটা ভুল নীতি ছিল। আর কি, তিনি টোকেন কারেন্সি চালু করেছিলেন। তিনি ভেবেছিলেন যে হয়তো এখনকার মতন ইউপিআই দিয়েই মানি হয়ে যাবে, কিন্তু ইউপিআই মানি আর সে সময় কাজে লাগেনি। অর্থাৎ তার টোকেন কারেন্সি, যেটা তিনি কপার দিয়ে তৈরি করেছিলেন, সেটা অনেকটা হার্ম করেছিল তৎকালীন ইকোনমিকে। তাহলে ইন্ট্রোডাকশন অফ টোকেন কারেন্সি, পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে যে টোকেন কারেন্সি কে লাগু করেছিল? তো টোকেন কারেন্সি মোহাম্মদ বিন তুগলক। 4 নম্বর স্যার কারণ হচ্ছে, হ্যাঁ বলো। বলছি স্যার, এই যে টোকেন কারেন্সি যেটা বললেন যে ইউপিআই এর মতো বিষয়টা, মানে হ্যাঁ, মানে বিষয়টাকে একটু বোঝাচ্ছি। ধরো তখনকার মানি ছিল তো গোল্ড আর সিলভার, এটা ওকে। তিনি বলেছিলেন যে গোল্ড আর সিলভার দিয়ে যদি টাকা তৈরি করতে হয়, রাজকোষের তো অনেক সোনা রূপা নষ্ট হয়। এর জন্য আমরা কি করব, আমরা গোল্ড আর সিলভার থেকে এখন আমরা কপার দিয়ে টাকা তৈরি করব, বুঝতে পারছো, তামা দিয়ে, যেটা অ্যাভেলেবল ছিল, অ্যাবেন্ডেন্ট ছিল বা বেশি মূল্য ছিল না। এতে যে খারাপ ব্যাপারটা হয়েছিল, এই যারা কামার কুমোর যারা ছিল, তারা সবাই না যে যার মতন করে এই কপার দিয়ে টাকা তৈরি করে ফেলছিল, যার কারণে মার্কেটে প্রচুর পরিমাণে ইনফ্লেশন বৃদ্ধি পেয়েছিল। মানে দ্রব্যমূল্যের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছিল, কারণ সকলের কাছে তখন প্রচুর প্রচুর টাকা হয়ে গেছিল। যখন আবার এই টোকেন কারেন্সি যখন তিনি বন্ধ করে দিলেন, তখন তিনি বলেছিলেন ডিমনিটাইজেশন, যেটাকে বলে আমরা। তো তখন তিনি ডিমনিটাইজেশন করলেন, যে টোকেন কারেন্সি যার যার কাছে আছে ফেরত দিয়ে গোল্ড আর সিলভার কয়েন নিয়ে যাও। তো সেই সময় যারা প্রচুর ভাবে মানে কপার কয়েন তৈরি করে ফেলেছিল, তারা গিয়ে গোল্ড আর সিলভার কয়েন পেয়ে গেছিল। তো এর জন্য অর্থব্যবস্থা খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছিল। বুঝতে পেরেছো কি কাহিনী? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, তার 4 নম্বর পয়েন্ট লিখো, অ্যাটাক অন ইরাক। হ্যাঁ, অ্যাটাক অন ইরাক, বেটা ভারতে বসে ইরাকের উপরে অ্যাটাক করছে, এটা একটা কারণ ছিল, যদি এটা ফেল হয়েছিল। আর কি, কুমায়ুন অ্যাডভেঞ্চার, আমাদের কুমায়ুন পর্বতে সেই কুমায়ুন অ্যাডভেঞ্চার, এটাও ব্যর্থ হয়েছিল, কুমায়ুন অ্যাডভেঞ্চার, ওকে। এই দুটো, এই 5টা কারণের জন্য মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়, বা দ্য ওয়াইজেস্ট ফুল অফ ইন্ডিয়া বলা হয় এনাকে, ওকে।
বেশ। স্যার হুমায়ুন অ্যাডভেঞ্চারটা কি ওটা? হুমায়ুন পর্বত অভিযান, মানে এখানে থেকে একটা হাইয়ার পোস্ট যেখানে ক্যাপচার করতে পারলে শত্রুদের ওপরে বেশি নজরদারি করা যাবে এবং ওই জায়গাটাতে থাকতে পারলে সুবিধা হবে আর কি, ফর সিকিউরিটি পারপাস। আচ্ছা, তারপরে চলে এসো, প্রশ্ন লেখো। 4 নাম্বার কোশ্চেন হবে নাকি? কত নাম্বার? 4 হয়েছে 4। চলো, কোশ্চেন নাম্বার 4 লেখো। দ্য টাইটেল রাজা, দ্য টাইটেল রাজা, দ্য টাইটেল রাজা was conferred to Ram Mohan Roy. The title Raja was conferred to Ram Mohan Roy by which Mughal emperor? The title Raja was conferred to Ram Mohan Roy by which Mughal emperor? Option A, Bahadur Shah. Option B, আকবর 2। Akbar. Option C, Akbar second. Option D, none of them. স্যার বলছি কনফার্ট বানানটা একবার বলে দিন। CONFERRED, CONFERRED। তাহলে দ্য টাইটেল রাজা ওয়াজ কনফার্ড টু রামমোহন রয় বাই উইচ মুঘল এম্পেরর? এই শোনো, মানে আমাদের এখানে সৌরভ আছো আর শুভ্র আছো, সৌরভ শুভ্র, তোমরা বাংলাতে কে বাংলাতে লিখছো বললে? স্যার আমি লিখছি। সৌরভ আর শুভ্রর কণ্ঠস্বরটা অনেকটা একরকম, তাই না? কি বললেন স্যার? হ্যাঁ, দুজনে মাইক অন করো, দেখি বাকিরা কি বলে। হ্যাঁ স্যার বলুন বলুন। এটা কে বললে? আমি সৌরভ বলছি। সৌরভ। আর শুভ্র কথা বলো। আমি শুভ্র বলছি স্যার। হ্যাঁ, তাহলে দেখেছো শুভ্র আর সৌরভের কণ্ঠস্বরটা অনেকটা এক। ওকে, তোমরা এই কথা বলো স্যার বলে। দুই ভাইয়ের মতো। হ্যাঁ, একদমই তাই, তোমরা দুই ভাই, আমার মনে হয় এটা ঠিক। সো তোমরা বাংলাতে লিখছো কে? আমি স্যার। মানে শুভ্র সৌরভ বাংলাতে লিখছো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, ইংরেজিতে লিখলে ভালো হতো কিন্তু, হ্যাঁ, প্র্যাকটিসটাও হতো। না না স্যার, কোশ্চেনটা ইংরেজিতে লিখছি। ও আচ্ছা, নোটটাকে বাংলাতে লিখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওকে ওকে ওকে, নো ইস্যু। চলো, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে আকবর সেকেন্ড। আকবর সেকেন্ড। দেখো ঘটনাটা কি হয়েছিল, যে আকবর সেকেন্ডের এই ব্যাপারটা, রামমোহন রায়কে যে রাজা উপাধি দেওয়া, বিষয়টা হচ্ছে যখন আকবর সেকেন্ড যখন সিংহাসনে বসলো, তখন ইংরেজরা অ্যাকচুয়ালি মোগলদের তো ভাতা সম্রাট করে ফেলেছিল, মানে অ্যালাউন্স সম্রাট করে ফেলেছিল। তো এই আকবর সেকেন্ডের অ্যালাউন্স কমিয়ে দিয়েছিল প্রচুর পরিমাণে। তখন আকবর সেকেন্ড বলেছিল, তুমি তো এক কাজ করো রামমোহন, তুমি তো ইংল্যান্ড যাবে শুনলাম। তো রামমোহন এর মধ্যে ধর্মসভায় ইংল্যান্ডে একটা কনফারেন্সে তার যাওয়ার কথা ছিল। এটা যখন আকবর সেকেন্ডের কানে গেল যে ভারত থেকে রামমোহন রায় ব্রিটেনে যাবে, তো সেই ক্ষেত্রে রামমোহন রায়ের সাথে আমাদের যে লর্ড বেন্টিং, তার সম্পর্ক খুব ভালো ছিল, বুঝতে পারছো? এই সম্পর্কটা খুব ভালো ছিল, কারণ কিছু কিছু সামাজিক কাজ করেছিল, যেমন সেই সময় সতী প্রথাকে অ্যাবলিশ করেছিল, ইংরেজি শিক্ষা চালু করেছিল। এটা কিন্তু লর্ড বেন্টিং এই রামমোহন রায়ের সহযোগিতা নিয়েই করেছিল। তো সেটা আকবর সেকেন্ড জানতেন, মোগল সম্রাট। তো তিনি বলেছিলেন কি, শোনো ভাই, আমার তো ভাতা প্রচুর কমিয়ে দিয়েছে, তা তুমি এক কাজ করো, তুমি তো ইংল্যান্ডে যাবে শুনলাম, তা তুমি যখন যাবে, গিয়ে তুমি ওই রানীর কাছে গিয়ে আমার কথা একটু বলো তো, যে আমার ভাতাটা যাতে একটু বাড়িয়ে দেয়। তখন রামমোহন রায় বলল, বলেন কি সম্রাট, আপনি হচ্ছেন রাজা, আর আপনার অনুরোধ করব আমি এক রানীর কাছে গিয়ে, কিন্তু আমি কে? আমি তো একজন সাধারণ মানুষ, তো আমার কথা তিনি কেন শুনবেন, বা তিনি আমার সঙ্গে দেখাই বা কেন করবেন? তখন আকবর সেকেন্ড রাজা রামমোহন রায়কে রাজা টাইটেল দিয়েছিলেন, যে যাও, আজ থেকে তোমার উপাধি দিলাম আমি রাজা, যার কারণে তুমি ওখানে গিয়ে তোমার টাইটেল শো করলে
বুঝতে পারছো, ভারত সম্রাট তখন মোগল অধিপতি মানে আকবর সেকেন্ড, ভারত সম্রাট কাউকে যদি রাজা টাইটেল দেয় তার মানে তো একটা বিরাট সম্মান। তো সেই জন্য আকবর সেকেন্ড রামমোহন রায়কে রাজা টাইটেল দিয়েছিল, যাতে রামমোহন গিয়ে রানীর সঙ্গে একটু কথাবার্তা বলে তার বেতনটা যাতে বা ভাতাটা যাতে বাড়ানো যায়, অ্যালাউন্সটা। তো হ্যাঁ, কিছু অ্যালাউন্স বাড়িয়েও ছিল রামমোহনের এই মধ্যস্থতা করার ফলে। ওকে, আচ্ছা, তাহলে নোটের মধ্যে লেখো রাজা রামমোহন রায় সম্পর্কে কতগুলো বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করে। যেমন ব্রাহ্ম সমাজ, রাজা রামমোহন রায় হি founded he founded Brahmo Samaj in 1882। ওকে, 1828-এ তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, রাজা রামমোহনকে বলা হয় দ্য ফাদার অফ মডার্ন ইন্ডিয়া, দ্য ফাদার অফ মডার্ন ইন্ডিয়া, নবভারতের জনক বলা হয়, আর তাকে এটাও বলা হয় ফাদার অফ রেনেসাঁস, ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাঁস, ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাঁস, RENESSIANCE, ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাঁস বলা হয় তাকে, ভারতীয় নবজাগরণের জনক তাকে বলা হয়। রামমোহনের লেখা দুটো রাইটিংস মনে রাখবে। রামমোহন রোট দুটো, একটা হচ্ছে সংবাদ কৌমুদি, এটা অ্যাকচুয়ালি নিউজ পেপার, সংবাদ কৌমুদি, আর একটা আছে গিফট টু মনোথিস্ট, THEIST, গিফট টু মনোথিস্ট। তাহলে রাজা রামমোহন রায়ের দুটো পেপারের কথা মনে রাখবে, সংবাদ কৌমুদি আর একটা হচ্ছে গিফট টু মনোথিস্ট, সংবাদ কৌমুদি অ্যান্ড গিফট টু মনোথিস্ট। ওকে, তিনি উইলিয়াম বেন্টিং এর সহযোগিতায় সতী প্রথা বন্ধ করেছিলেন, অ্যাবলিশড সতী প্রথা in 1829 by helping লর্ড বেন্টিংকে সহযোগিতা করেছিলেন এই সতী প্রথা বিলোপ করার জন্য, অ্যাবলিশ করার জন্য। ওকে, পেন্টিং বানানটা BENTINK, বেন্টিং। ওকে, BENTINK। ঠিক আছে স্যার। আচ্ছা, আর আরেকটা গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট মনে রাখবা, যেটা পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যে আচ্ছা, আমার বোনেরা লিখতে পারছে কিনা একটু কনফার্ম করো, সে সময় কেউই কথা বলোনি, আছো ক্লাসে নাকি নাই? সবাই মনে হয় রান্না করতে গেছে, হ্যাঁ, ক্লাস অন করে, বিষয়টা কি? আচ্ছা, লেখো ইংলিশ এডুকেশন was introduced in 1835. English education was introduced in 1835 by Macaulay, okay, with the support of Raja Rammohon Roy, and Lord Bentinck and Lord William Bentinck। ওকে, তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং, অ্যাকচুয়ালি দেখো ম্যাকলেকে এখানে কি বলতো, ওই একটা ল মেম্বার হিসাবে গ্রহণ করা ছিল এই বেন্টিং এর কাউন্সিলে,
কিন্তু বেন্টিং ম্যাকলেকে কিন্তু শুরুতে পছন্দ করতো না একেবারেই, কারণ ম্যাকলে খুব বেশি বুঝতো, হ্যাঁ, সব বিষয়ে হস্তক্ষেপ করতো, যার কারণে বেন্টিং ওকে পছন্দ করতো না। পরে ইংরেজরা যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিল ম্যাকলেকে যে তাকে ভালো পদ দেবে, সেই জন্য বেন্টিংকে কনভিন্স করে এইখানে ওকে ঢুকিয়েছিল। সেই গল্প করেছি আগে আমরা, না? সেটা উইলিয়াম বেন্টিং, ডাব্লিউ বেন্টিং। হ্যাঁ হ্যাঁ, ডাব্লিউ বেন্টিং মানে উইলিয়াম বেন্টিং, ইয়েস, ঠিক উইলিয়াম আছে। বেন্টিং, ইয়েস। চলো তাহলে, স্যার হ্যাঁ বলো। বলছি স্যার আমার নেটটা শেষ হয়েছে তো পুরো মানে কোনো কিছু দেখতে পাচ্ছি না, পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে আর কি। ওকে, ঠিক আছে, তাহলে তুমি পরে রেকর্ডেড দেখে দেখে বাকিটা লিখে নিও। চলো আচ্ছা নেক্সট, ঠিক আছে স্যার, আমি blank হয়ে গেছি। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন লিখো। নেক্সট কোয়েশ্চেন কত হবে? 5 নাম্বার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কোয়েশ্চেন 5 লিখো, হু অ্যামাং দ্য ফলোয়িং, হু অ্যামাং দ্য ফলোয়িং was not associated, who among the following was not associated, ASSOCIATED, who among the following was not associated with the home rule movement, হোম রুল মুভমেন্টের সাথে কে অ্যাসোসিয়েট ছিল না, এটা হচ্ছে প্রশ্ন। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য হোম রুল মুভমেন্ট, হোম রুল মুভমেন্টের সাথে কে অ্যাসোসিয়েট ছিল না? বাংলায় বলছে কি হবে হোম রুল মুভমেন্ট? দাদা মানে হোম বাংলা রুল স্পেলিংটা কিরকম? HOMRULUL। হোম রুল মুভমেন্ট, ওকে, হোম রুল আন্দোলন, বাংলাতে লেখো হোম রুল আন্দোলন। তাহলে প্রশ্ন হচ্ছে যে হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য হোম রুল মুভমেন্ট, হোম রুল আন্দোলনের সাথে নিম্নের কে যুক্ত ছিলেন না, এটা হচ্ছে প্রশ্ন। অপশন এ অ্যানি বেসেন্ট, অ্যানি বেসেন্ট। অপশন বি বিজি তিলক, বিজি তিলক। অপশন সি মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ আলী জিন্না। আর অপশন ডি হচ্ছে মৌলানা আজাদ, মৌলানা আজাদ। ঠিক, তাহলে হোম রুল আন্দোলনের সাথে নিম্নের কে যুক্ত ছিলেন না? উত্তর হয়ে যাবে সঠিক উত্তর মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ আলী জিন্না। ঠিক আছে, আচ্ছা হোম রুল মুভমেন্ট সম্পর্কে লেখো যে বিজি তিলক স্টার্টেড দিস মুভমেন্ট ফার্স্ট, বিজি তিলক স্টার্টেড, প্রথম পয়েন্ট লেখো বিজি তিলক, বিজি তিলক started this movement in 1916, 1916, হোম রুল আন্দোলন 1916। তাহলে বাল গঙ্গাধর তিলক started this movement in 1916 first, ওকে, কোথায়? ইন পুনে, পুনেতে। তাহলে যদি বলে যে ভারতবর্ষে প্রথম হোম রুল আন্দোলন কে শুরু করেছিলেন, মনে রাখবা ভারতবর্ষে প্রথম হোম রুল আন্দোলন শুরু করেছিলেন বাল গঙ্গাধর তিলক। কবে? 1916 সালের ওই মার্চ এপ্রিল ওই টাইমটাতে। কোথায়? পুনেতে, হেডকোয়ার্টার ছিল পুনে। কিন্তু একই বছর অ্যানি বেসেন্টও হোম রুল মুভমেন্ট স্টার্ট করেছিল এই সেপ্টেম্বর অক্টোবর নাগাদ, মানে বছরের শেষের দিকে, অর্থাৎ বছরের শুরুর দিকে বিজি তিলক স্টার্ট করেছিল, আর বছরের শেষের দিকে একই বছরে তোমার অ্যানি বেসেন্ট শুরু করেছিল সাউথ ইন্ডিয়াতে, মানে আডিয়ার গ্রামে, মাদ্রাজের। তাহলে লিখে দিচ্ছি আমি, তাহলে বিজি তিলক স্টার্টেড দিস মুভমেন্ট ইন 1916 ফার্স্ট ইন পুনে। তারপর লেখো and and at the end of the year, and at the end লেখাটা কি ঠিক হবে? and at the end of the year, Annie Besant also started home rule movement
হোম রুল মুভমেন্ট কোথায় বলো তো? অ্যাট আর্ডিয়ার ভিলেজ অফ মাদ্রাস। মাদ্রাজের আর্ডিয়ার গ্রামে। মনে রাখবা যেমন আমরা বিজি তিলকের হেডকোয়ার্টার কোথায় দেখব, মনে রাখবা বিজি তিলক যা কিছু কাজ কারবার করবে না কেন পুনে বেস করবেন। আর ঠিক তেমনি অ্যানি বেসেন্টের কথা যদি বলো, অ্যানি বেসেন্টের মাদ্রাজের আর্ডিয়ার গ্রামটা মনে রাখবে। হ্যাঁ, মাদ্রাজের আর্ডিয়ার গ্রামটা হচ্ছে অ্যানি বেসেন্টের বেস ছিল, আর তোমার বিজি তিলকের বেস ছিল হচ্ছে পুনে। ওকে, এই পর্যন্ত হয়ে গেল। তাহলে অ্যানি বেসেন্ট অলসো স্টার্টেড ইন 1916, বছরের শেষের দিকে এসে তিনিও শুরু করেছিলেন কোথায়? মাদ্রাজে আর্ডিয়ার গ্রামে। ওকে, আমরা যখন অ্যানি বেসেন্টের কথা বলছি, তো অ্যানি বেসেন্ট তিনি একজন আইরিশ উইমেন ছিলেন, অর্থাৎ কেম ফ্রম আয়ারল্যান্ডের কথা যখন বলছি আমরা, ইলেকশন অফ প্রেসিডেন্ট কোত্থেকে নিয়েছি বলো দেখি? ইলেকশন অফ প্রেসিডেন্ট আমরা নিয়েছি আয়ারল্যান্ড থেকে। আমাদের কনস্টিটিউশনে যে প্রেসিডেন্টের যে ইলেকশন এর ব্যাপারটা রয়েছে সেটা আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি। আমরা আয়ারল্যান্ড থেকে আরেকটা জিনিস নিয়েছি, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটাও কিন্তু আমরা আয়ারল্যান্ড থেকেই নিয়েছি। ওকে, এই জন্য আয়ারল্যান্ড আমাদের একটুখানি ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তাহলে অ্যানি বেসেন্ট ভারতে এসেছিলেন কোত্থেকে? আয়ারল্যান্ড থেকে। এবং তিনি থিওসফিক্যাল সোসাইটি ভারতে এনেছিলেন। ঠিক আছে, থিওসফিক্যাল সোসাইটি। চলো পরে ওটা আলোচনায় আসলে ওটা আলোচনা করব। মানে বলে দেবো এখনই। দেখো, ম্যাডাম ব্লাভাটস্কির নাম শুনেছি আমরা। ম্যাডাম ব্লাভাটস্কি ইনি আমেরিকাতে থিওসফিক্যাল সোসাইটি স্টার্ট করেছিলেন, আর সেই থিওসফিক্যাল সোসাইটিটাকে তিনি ভারতে নিয়ে এসেছিলেন। ওকে, আমার সালটা মনে পড়ছে না যে কোন সালে এসেছিল। স্যার আদিয়ার এসেছিল। হ্যাঁ, ওইটাই তো বললাম যে থিওসফিক্যাল সোসাইটি ভারতে এনেছিলেন হচ্ছে, যিনি সৃষ্টি করেছিলেন তিনি হচ্ছেন ম্যাডাম কামা। হ্যাঁ, কিন্তু ভারতে ওটা এনেছিলেন হচ্ছে তোমার, আচ্ছা চলো এটা একটু নোট লিখো যতদূর মনে পড়ছে বলি। যেমন আমরা থিওসফিক্যাল সোসাইটির কথা বলছি। থিওসফিক্যাল সোসাইটি এটা এস্টাবলিশড হয়েছিল কবে? এটা এস্টাবলিশড হয়েছিল তোমার থিওসফিক্যাল সোসাইটি নিউ ইয়র্কে 1875, 1875, 1875 এটা এস্টাবলিশ হয়েছিল। কোথায়? এটা হয়েছিল নিউ ইয়র্কে। কে করেছিল থিওসফিক্যাল সোসাইটি? তো মনে রাখবে থিওসফিক্যাল সোসাইটি করেছিলেন ম্যাডাম ব্লাভাটস্কি। ম্যাডাম ব্লাভাটস্কি কোন জায়গার মানুষ ছিলেন বলতো? রাশিয়ার মানুষ ছিলেন। ঠিক আছে, ব্লাভাটস্কি ওনার নামটা হচ্ছে এইচ ব্লাভাটস্কি, মানে হেলেনা HELENA, হেলেনা ব্লাভাটস্কি, বা হেলেনা নাম লেখা দরকার নেই, ম্যাডাম লিখো। ম্যাডাম ব্লাভাটস্কি, BLAVATSKY, ম্যাডাম ব্লাভাটস্কি। তাহলে থিওসফিক্যাল সোসাইটি 1875। আচ্ছা, থিওসফিক্যাল সোসাইটি কি জিনিস আমি বলে দিই। আমাদের ভারতের যে হিন্দু দর্শন, ভারতের যে সনাতন দর্শন, হিন্দু দর্শন, সেইটার ওপরে সেইটার বিষয়বস্তু নিয়েই, অর্থাৎ সেই হিন্দু দর্শনকে নিয়েই এই সোসাইটি তৈরি হয়েছিল। আর এটা বলা হয় যে তোমার বিশেষ করে থিওসফিক্যাল সোসাইটিতে হিন্দু যে ধর্ম সেটা বিশেষ প্রায়োরিটি পেয়েছিল। তাছাড়াও বুদ্ধিজম বা ইসলাম এটাও এর বিষয়ে আলোচনার মধ্যে ছিল। হ্যাঁ, কিন্তু হিন্দুত্বই বেশি ছিল আর কি থিওসফিক্যাল সোসাইটির মধ্যে। আর আয়ারল্যান্ড থেকে যে অ্যানি বেসেন্ট আমাদের ভারতে এসেছিল, তার পেছনেও কারণ আছে। তিনি এটা এরকম একটা গল্প আছে যে অ্যানি বেসেন্ট তিনি তার পূর্বজন্মে একজন পাইলট ছিলেন। তো তিনি যখন বিমান উড়িয়ে যাচ্ছিলেন তখন তার একটা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু তিনি সেই অ্যাক্সিডেন্ট থেকে প্রাণে বেঁচে যান, রেস্কিউড হন তিনি, এবং তিনি
যেটা উপলব্ধি করেন যে তাকে একজন ভগবান এসে উদ্ধার করেছে, আর সেই ভগবানকে তিনি খুঁজতে খুঁজতে ভারতে আসেন। তো ভারতে এসে তিনি যখন বৃন্দাবনে যান, সেখানে বৃন্দাবনে গিয়ে যখন মদনমোহন মন্দিরে যান, সেই মদনমোহন মন্দিরে যে ভগবান রয়েছে তাকে দেখে তিনি বলেন যে হ্যাঁ, এই ভদ্রলোকই তো আমাকে রক্ষা করেছিলেন। সেরকম একটা গল্প আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ, আগের জন্মের ঘটনা। না না, এই জন্মেরই, হ্যাঁ, এই জন্মেরই ঘটনা। মানে বুঝতে ও পারছো যে আচ্ছা। একটা মানে আয়ারল্যান্ডের থেকে একজন আইরিশ মহিলা সে ভারতে চলে আসছে, এবং তিনি কিন্তু হিন্দুত্ব গ্রহণ মানে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন তার জীবনে। ওকে। আর তোমরা এটা ভালো করেই জানো, আমাদের হিন্দু ধর্মের কোনো কনভার্সন বলে কোনো কথা নেই। হ্যাঁ, এখানে সবাই হিন্দু হতে পারে, আবার কেউ হিন্দু না হতে পারে। যেমন দেখো, আমাদের যেমন মুসলিমদের মধ্যে যদি কেউ নামাজ না পড়ে বা যদি কেউ সেই রিচুয়ালসগুলো পালন না করে, তাহলে হয়তো সে মুসলিম হবে না। কিন্তু হিন্দুদের মধ্যে দেখো, কেউ সারা জীবন কোনোদিন কোনো পূজা অর্চনা কিছুই করেনি, তা সত্ত্বেও কিন্তু সে হিন্দু, তাই না? মানে আমাদের কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল আছে কি? হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই। না স্যার। হ্যাঁ, জাস্ট দর্শন থাকলেই হলো। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তো সেই হিসাবে বলা হয় যে অ্যানি বেসান্ট ইয়ে করেছিলেন আর। ওকে, ছেড়ে দাও। তো এটা তোমরা একবার পড়ে দেখো বিষয়টা। আচ্ছা, যাই হোক, তো এই থিওসফিক্যাল সোসাইটি 1875-এ, আর এই থিওসফিক্যাল সোসাইটিকে আমাদের ভারতে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, ব্রট টু ইন্ডিয়া, ব্রট টু ইন্ডিয়া বাই অ্যানি বেসান্ট। অ্যানি বেসান্ট, অ্যানি বেসান্ট এটাকে ভারতে এনেছিলেন। খুব সম্ভব সালটা 1882 হবে। তোমরা একবার একটু দেখে নিও। হ্যাঁ, আমি এক্স্যাক্ট মনে করতে পারছি না। 1882, তোমরা একটু দাগটা নিচে দিয়ে রেখো, পরে একটু গুগল করে দেখে নিও যে আমি সালটা ঠিক বলেছি কিনা। তাহলে থিওসফিক্যাল সোসাইটি যেটা 1875-এ নিউ ইয়র্কে ম্যাডাম ব্লাভাটস্কি প্রতিষ্ঠা করেছিলেন, আর সেইটাকে ভারতে এনেছিলেন অ্যানি বেসান্ট। এবং সেটা কোথায় এনেছিলেন? আডিয়ার গ্রামে। এটা মাথায় রাখবো, আডিয়ার গ্রাম। আডিয়ার গ্রামটা কোথায়? মাদ্রাজ। এবং এটা জিনিস মাথায় রাখবা যে ম্যাডাম অ্যানি বেসান্টের সাথে যা কিছু রিলেটেড, মনে রাখবা আডিয়ার হচ্ছে তার সেন্টার পয়েন্ট, আডিয়ার তিনি থাকতেন, আডিয়ার তার কর্মক্ষেত্র। ওকে, মাদ্রাজের আডিয়ার। আচ্ছা, গেল। আচ্ছা, অ্যানি বেসান্ট সম্পর্কে আরেকটু আলোচনা করো। দেখো, অ্যানি বেসান্ট আমাদের আইএনসির সর্বপ্রথম মহিলা সভাপতি। ওকে। আচ্ছা, অ্যানি বেসান্ট, অ্যানি বেসান্ট was the first woman president of INC। তাহলে আইএনসির প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? না, অ্যানি বেসান্ট ছিলেন। এবার কথা হচ্ছে কবে কবে এটা তিনি কবে হয়েছিলেন, তো এটা মাথায় রাখবা যে she presided INC কলকাতা সেশন, আইএনসি কলকাতা সেশন। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কলকাতা সেশন তিনি প্রিসাইড করেছিলেন ইন 1917। 1917-তে যে আইএনসির কলকাতা সেশন হয়েছিল, সেই 1917-র কলকাতা সেশনে অ্যানি বেসান্ট তিনি প্রিসাইড করেছিলেন, এবং তিনি ছিলেন ফার্স্ট উইমেন। ওকে। আর এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে যে ভারতীয় মহিলা যদি জিজ্ঞেস করে, যদি ভারতীয় মহিলা জিজ্ঞেস করে তাহলে কি উত্তর হবে বলো? সরোজিনী নাইডু। হ্যাঁ, ইন্ডিয়ান উইমেন। এবার বলো সালটা কবে? 1925। হ্যাঁ, কোন সেশন? কানপুর স্যার। হ্যাঁ, একদমই ঠিক বলেছো, একদমই ঠিক বলেছো। ওকে। স্যার ইনি শিকাগো ওয়ার্ল্ড রিলিজিয়াস পার্লামেন্টেও তো মনে হয় অংশগ্রহণ করেছিলেন অ্যানি বেসান্ট। হতে পারে, আমার মানে মাথায় নেই আমার, হয়তো জানি না কখনো পড়েছি কি ওয়ার্ল্ড পার্লামেন্ট, খেয়াল নেই ভাই আমার। একটু দেখে নিও, যদি থাকে একটা নোটের সাথে লিখে নিও, কারণ ওইটা রিলেটেড কোয়েশ্চেন এসছে কিনা আমি জানি না। আচ্ছা, তাহলে এখানে লিখে রাখো যে কি পয়েন্ট লিখলাম যেন লাস্টে আমরা? ফার্স্ট ইন্ডিয়ান উমেন প্রেসিডেন্ট। ইন্ডিয়ান উইমেন তো বলিনি। ক্যালকাটা সেশন।
হ্যাঁ ক্যালকাটা সেশন 1917 ওইটা হলো। হুম 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 ওকে। আচ্ছা ওই পয়েন্টটা একটু লিখে রাখো যে সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু became the first Indian woman preside preside INC Kanpur session, INC Kanpur session in 1925, 1925 কানপুর সেশন 1925, আর অ্যানিবেসেন্ট হচ্ছে 1917, এটা মাথায় রাখবো 1917, আর এটা হচ্ছে 1925। ওকে আচ্ছা, সরোজিনী নাইডুকে বলা হতো নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। কি বলা হতো? she was called নাইটিঙ্গেল। নাইটিঙ্গেলের স্পেলিংটা কি ছিল? হ্যাঁ নাইটিঙ্গেল, NIGH, তাই না? নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, বানানটা একটু শুনে রাখো, NIGHTINGALE। ও এখানে একটা এ আছে, এক মিনিট। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, তাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হতো, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া সরোজিনী নাইডু। এবং সরোজিনী নাইডুকে আরেকটা কথাও বলা হতো, শি ওয়াজ কল্ড হিন্দু মুসলিম অ্যাম্বাসেডার। নো, সরোজিনী নাইডুকে বলা হতো না, জিন্নাহকে বলেছিল সরোজিনী নাইডু। ঠিক আছে, জিন্নাহকে সরোজিনী নাইডু বলেছিল যে জিন্নাহ ইজ দ্য হিন্দু মুসলিম ইউনিটির অ্যাম্বাসেডার। ওকে, যাই হোক, ওটা কোয়েশ্চেন আসলে ওটা আমি লিখে দিচ্ছি, কোয়েশ্চেন আসলে আলোচনা হবে তখন লিখে দিচ্ছি। এটা গেল। আচ্ছা, সরোজিনী নাইডুর আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। সরোজিনী নাইডুকে সভাপতিত্ব করতে দেওয়া হয়েছিল কত সালে? 1917-এ না, 1917 সালে, তাই তো? কিন্তু এই যে তিনি সভাপতি হবেন এরকম একটা জায়গায় তিনি কি করে পৌঁছালেন? একদিনে তো পৌঁছাননি, ঠিক তার আগের বছরে মানে ইন 1916 তিনি একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। 1925। সরোজিনী নাইডু নয়, সরি, আমি অ্যানি বেসান্টের কথা বলছি ভাই আমার, এটা অ্যানি বেসান্টের কথা বলছি। হ্যাঁ, আমি কি সরোজিনী নাইডু বললাম নাকি এখানে? হ্যাঁ স্যার। তাহলে অ্যানি বেসান্টের কথা বলছি। অ্যানি বেসান্ট তিনি তো মানে হট করে আর কি প্রথম মহিলা সভাপতি হয়ে উঠলেন এরকম তো ব্যাপার নয়। তিনি কিছু একটা কাজ করেছিলেন। তিনি 1916 সালে যে কংগ্রেসের সেশন ছিল, কোথায় এটা হয়েছিল বলো দেখি? লখনৌতে। তাহলে ইন 1916 INC লখনৌ সেশনে তিনি একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, যে চরমপন্থী আর নরমপন্থী যে সমস্ত কংগ্রেসের দুটো ভাগ ছিল, যেটা কবে ভাগ হয়েছিল? 1907-এ কোন অধিবেশনে? সুরাট অধিবেশনে, তাই না? সুরাট সেশনে। তাহলে কংগ্রেসের মধ্যে চরমপন্থী দল আর নরমপন্থী দল এটা ডিভাইড হয়ে গেছিল সুরাট অধিবেশন 1907-এ। আর ঠিক তার 10 বছর পর, 9-10 বছর পর অ্যানি বেসান্টের প্রচেষ্টায় লখনৌ সেশনে 1916 সালে তিনি এই দুটো গ্রুপকে এক করেছিলেন। যার কারণে তার যে নেতৃত্বের পাওয়ার রয়েছে, তার যে নেতৃত্বের ক্ষমতা রয়েছে, তার জন্য না পরের বছর তাকে সভাপতি নির্বাচিত করা হয়েছিল। এইটা একটু মনে রেখে পড়ো, তাহলে সিরিজটা কানেক্ট করতে পারবে। তাহলে কি বললাম? ইন 1916 INC লখনৌ সেশন, এখানে কি হয়েছিল যে অ্যানি বেসান্ট কিভাবে লিখবে এটা? অ্যানি বেসান্ট
বাই দ্য এফার্ট অফ, এমন লিখো, বাই দ্য এফার্ট অফ, বাই দ্য এফার্ট অফ অ্যানি বেসান্ট, moderate and extremist group of INC get together অর্থাৎ কি বলতে চাইছি বুঝতে পারছো, যে তোমার 1916 সালে লখনৌতে যে কংগ্রেসের সভা হয়েছিল, সেইখানে অ্যানিবেসেন্টের প্রচেষ্টায় কংগ্রেসের নরমপন্থী দল এবং চরমপন্থী দল দুটো একত্রিত হয়েছিল এবং এই জায়গায় লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। অ্যান্ড লখনৌ প্যাক্ট ওয়াজ সাইন্ড। ওকে, লখনৌ প্যাক্ট। চলো তারপর আসো, লখনৌ প্যাক্টে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল, লখনৌ চুক্তি যেটাকে বলছি আমরা, নরমপন্থী চরমপন্থী এরা মিলে হয়েছিল, আরেকটা মিলে হয়েছিল একই সেশনে হিন্দু মুসলিম ইউনিটি হয়েছিল, অর্থাৎ মুসলিম লীগ আর আইএনসি একত্রিত হয়েছিল। তাহলে এটার গুরুত্বটা অনেক। তাহলে লেখো, ইন দ্য সেম সেশন of INC, in 1916, through Lucknow Pact, লখনৌ প্যাক্টের মাধ্যমে হিন্দু প্লাস মুসলিম got together, okay, by the effort of Muhammad Ali Jinnah, এই জন্য সরোজিনী নাইডু তাকে বলেছিল অ্যাম্বাসাডার অফ হিন্দু মুসলিম ইউনিটি। হেন্স সরোজিনী নাইডু, পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে এটা, হেন্স সরোজিনী নাইডু কিভাবে লিখে, কল্ড, হেন্স সরোজিনী নাইডু কল্ড মোহাম্মদ জিন্নাহ the ambassador of Hindu Muslim unity, Hindu Muslim ইউনিটি। তাহলে হিন্দু মুসলিম ইউনিটির অ্যাম্বাসেডর কাকে বলা হয়েছিল? মোহাম্মদ আলী জিন্নাহকে। কে বলেছিল? সরোজিনী নাইডু। কেন? কারণ আলী জিন্নাহর মানে প্রচেষ্টায় কংগ্রেসের লখনৌ সেশনে 1916 সালে এরা দুটো টিম একত্রিত হয়েছিল। ওকে, এটাও আলোচনা হলো। আর কি বললাম, বাল গঙ্গাধর অপশনে আর কে ছিল বলো দেখি, অপশনে আর কে ছিল? বিজি তিলক, বাল গঙ্গাধর তিলক, মৌলানা আজাদ। মৌলানা আজাদ সম্পর্কে আলোচনা করেইছি। আচ্ছা, এই পর্যন্ত নোট হয়েছে তো সবার? লিখে নিয়েছে এগুলো? এক মিনিট লিখো তাড়াতাড়ি লিখো। কি ভাল লাগছে এটা নাকি? হ্যাঁ স্যার, ভালো লাগছে, হয়ে গেছে। ঠিক, এই নোটগুলোকেই পড়বে, তাহলে দেখবে এখান থেকে বহুত কোয়েশ্চেন কমন পাবে, কারণ এখানে সব কমন যোগ্য কোয়েশ্চেনই আলোচনা করা হচ্ছে, বিশেষ করে প্রিলিমিনারির ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, আর কি আছে তোমার? বিজি তিলক, হ্যাঁ, বিজি তিলকের নিউজ পেপারের কথা মনে রাখবা দুটো, বাল গঙ্গাধর তিলকের edited two newspaper called একটা ছিল মারাঠা, মনে রাখার সহজ উপায় আছে, নাম যা ভাষা তা নয়,
এটা মনে রাখতে পারবে? বাল গঙ্গাধর যে নিউজ পেপার এডিট করতেন, পাবলিশ করতেন, তার নাম যেটা ভাষা সেটা নয়, মানে মারাঠা পত্রিকা তিনি করেছিলেন যেটা, সেটা ইংরেজি ভাষায়। মারাঠাটা কোন ভাষায়? মারাঠা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কেশরী in Maratha language, in Maratha language, LANGUAGE, হ্যাঁ। তাহলে কি হলো, বাল গঙ্গাধর তিলকের দুটো পেপার মনে রাখবে, একটা হচ্ছে মারাঠা পত্রিকা যেটা ইংরেজি ভাষায়, আর একটা হচ্ছে কেশরী পত্রিকা যেটা মারাঠা ভাষায়। ওকে, এই পত্রিকা দুটো মাথায় রাখবে। বিজি তিলকের একটা বই আছে, বিজি তিলক রোট, বইটার নাম কি বলো? গীতা রহস্য। গীতা রহস্য। গীতা রহস্য বইটা কার লেখা? না, গীতা রহস্য বিজি তিলকের লেখা। আর আরেকটা কথা মাথায় রেখো, বিজি তিলক বলেছিলেন যে আর্যদের আদিবাসী স্থান হচ্ছে আর্কটিক রিজন। হ্যাঁ, এটা তিনি বলেছিলেন, মানে আর্যরা বাইরে থেকে এসছে, এটা বিজি তিলকও বলেছিলেন। আচ্ছা, বিজি তিলক মারা যান কবে? 1920-তে, এবং এই দিনই আমাদের কি হয়? অসহযোগ আন্দোলন শুরু হয়। হ্যাঁ, হি ডায়েড। দাদা দাদা লিখিত লিখিত গীতা গীতা রহস্য, RAHSYA, গীতা রহস্য, বাংলায় যদি বলি গীতা রহস্য। গীতা রহস্য বইটি কার লেখা? না, বিজি তিলকের লেখা। ঠিক আছে। আর হি ডাইড অন 1st August 1920, 1920 সালের 1st অগস্ট তিনি মারা যান। আর এই সেম দিনে, অন সেম ডে তোমার নন কোঅপারেশন মুভমেন্ট was started by Gandhi. গান্ধী এই দিনেই অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন। হ্যাঁ, যেদিন তিনি মারা যান ঠিক সেম দিনে, 1st অগস্ট 1920-তে। আচ্ছা, গেল। চলো নেক্সট প্রশ্ন এবার। যাই নেক্সট প্রশ্নে। নোট হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ দাদা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন লিখো। কোয়েশ্চেন নাম্বার কত হবে? 6 নম্বর হবে স্যার। তাহলে 200 কোয়েশ্চেন লিখতে গেলে তোমার সারাদিন লাগবে দেখছি, সারা রাত ধরে লিখতে হবে। ওকে, নো ইস্যু। অনেক হচ্ছে, একটা প্রশ্নের মাধ্যমে অনেক লেখা হচ্ছে। সেটাই, একটা প্রশ্নে তো অনেক কিছু আলোচনা হচ্ছে, ঠিকই বলেছে। লেখো, হু ওয়াজ দ্য ডিফেন্স লয়ার at the INA trials of 1946? Who was the defense lawyer মানে ডিফেন্সের লয়ার কে ছিলেন at the INA trials, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, INA trials হয়েছিল কবে বলো? 1946। প্রশ্ন হচ্ছে, হু ওয়াজ দ্য ডিফেন্স লয়ার at the INA trials of 1946? অপশন এ লেখো, অপশন এতে লেখো JL নেহেরু। অপশন বি তে লেখো ভুলাভাই দেশাই। অপশন সি তে লেখো তেজ বাহাদুর সপ্রু। আর অপশন ডি তে লেখো
অল অফ দেম, অল অফ দেম, এটা লেখো। তাহলে 1946-এ যে আইএনএ ট্রায়ালস হয়েছিল তার ডিফেন্স লয়ার কে ছিল? অল অফ স্যার। হ্যাঁ একদমই তাই, অপশন ডি ইজ দ্য রাইট আনসার, অল অফ দেম। এখানে সবাই ছিল। খেয়াল রাখবা এখানে আমরা এই এই যে যে ট্রায়াল হয়েছিল এই ট্রায়ালে আমাদের গল্পটা হচ্ছে এমন, দেখো সিপাহী বিদ্রোহ এর ফলে যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফিনিশ হয়েছিল, তেমনি বলতে পারি যে আইএনএ মুভমেন্টের ফলে, হ্যাঁ বিশেষ করে যেটা নৌবহরে নৌবিদ্রোহটা হয়েছিল সেইটার ফলেও কিন্তু সেই যে যে সৈন্যরা যখন বিপ্লব ঘোষণা করে তখন একটা দেশের সরকারের পরিবর্তন আসেই, ইতিহাস তো সেটাই বলে। তো ভাই আমার এই ঘটনাতে যেটা ঘটেছিল, তিনজন আইএনএ সোলজার্স যাদের নাম ছিল জিএস ধিলন, তারপর তোমার পিকে সেহগাল, পিকে পিকে সেহগাল, তারপর আরেকজন কে ছিল বলো দেখি, জিএস ধিলন ছিল, পিকে সেহগাল ছিল, আরেকজন সোলজার ছিল ওনার নাম হচ্ছে শাহনওয়াজ খান। ইয়েস, শাহনওয়াজ খান। এই তিনজন সোলজার্সকে অ্যারেস্ট করা হয়। ওয়্যার arrested and the trial started in রেড ফোর্টে এই ট্রায়াল হয়েছিল, মাথায় রেখো। তাহলে শাহনওয়াজ খান, পিকে সেহগাল আর জিএস ধিলন এই তিনজন আইএনএ সোলজার্স, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এই সোলজার্সরা অ্যারেস্ট হয় এবং এদের বিরুদ্ধে মামলা চালু হয় রেড ফোর্টে। আর এই যে এরা তো ভারতীয় সৈন্য, তো এদের ডিফেন্স লয়ার হিসাবে একটা টিম তৈরি হয়। আর সেই টিমের মধ্যে কে কে ছিল? সেই টিমের মধ্যে ছিল জওহরলাল নেহেরু, JL নেহেরু ছিল। এই টিমের মধ্যে তোমার ছিল হচ্ছে ভুলাভাই দেশাই, ইনি প্রমুখ ছিলেন। ভুলাভাই এবং বয়স্ক ছিলেন, তো ভুলাভাই দেশাই মনে রাখবা, ভুলাভাই দেশাই ছিল হচ্ছে চিফ লয়ার। বাকিরা এনাকে সহযোগিতা করেছে, কিন্তু মুখ্য আইনজীবী এই ভুলাভাই দেশাই ছিল, মনে রেখো ভুলাভাই দেশাই। 3 নাম্বার হচ্ছে তেজ বাহাদুর সপ্রু। 4 নম্বরে ছিল কৈলাসনাথ কাটজু। আর 5 নম্বরে ছিল আসাফ আলী। এই 5 জন প্রমুখ, আরো কয়েকজন ছিল তাদের নাম না জানলেও হবে। এই 5 জন প্রমুখ এরা ডিফেন্স লয়ার হিসাবে এই 3 জন সোলজারের পক্ষে বিচারালয়ে দাঁড়িয়েছিল। তো এর মধ্যে প্রমুখ ছিল কে? ভোলাভাই দেশাই। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? জওহরলাল নেহেরু ছিল, ভোলাভাই দেশাই, তেজ বাহাদুর সবাই ছিল। অপশন ডি সঠিক উত্তর হয়ে গেল তোমাদের এই কোশ্চেনে। ওকে, আচ্ছা। কৈলাসনাথ কি আছে ওটা একবার বলে দিন। কাটজু, KAT ZU, ওকে, ZU বা JU দিতে পারো। কৈলাসনাথ কাটজু। স্যার ওকে, হ্যাঁ বলো। বলছিলাম যে আমার এই মোবাইলটা তো চার্জ শেষ হলো, আর একটা মোবাইলে জয়েন করবো স্যার। হ্যাঁ করো, জয়েন করে নাও। আমি রাখছি, আমি 10:30 পর্যন্ত আছি। দাদা লাস্টটা কি লাগছে? এজ অফ আর্লি না? আসাফ আলী, ASAF, আসাফ আসাফ আলী, আলী। হ্যাঁ, আচ্ছা। আসাফ আলী, ASAF, আসাফ আলী। ওকে, চলো 7 নম্বর কোয়েশ্চেন লিখো। মুছে দেবো? হ্যাঁ স্যার। ওকে চলো 7 নম্বর কোয়েশ্চেন লিখো তাহলে। কোয়েশ্চেন নাম্বার 7 লিখো। হু ওয়াজ রেফার্ড REFERRED
who was referred to by Lord Mountbatten, who was referred to by Lord Mountbatten as the one-man frontier army, as the one-man frontier army. অর্থাৎ মাউন্টব্যাটেন ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি কাকে বলেছিলেন বা এই আখ্যা কাকে দিয়েছিলেন, এটা হচ্ছে প্রশ্ন। অপশন এ তে লেখো খান আব্দুল গফফার খান। অপশন বি তে লেখো মহাত্মা গান্ধী, এম কে গান্ধী। অপশন সি তে লেখো জওহরলাল নেহেরু। অপশন ডি তে লেখো এস.সি. বোস, সুভাষচন্দ্র বোস। তাহলে ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি এই উপাধি কে কাকে দিয়েছিল? লর্ড উইলিয়াম বেন্টিং খান আব্দুল গফর খানকে দিয়েছিল। ওকে, তো এইখানে নোট লিখো এবার। নোট স্যার নোট লেখার আগে প্রশ্নটা একবার বলুন না। প্রশ্নটা আরেকবার হচ্ছে, হু ওয়াজ রেফার্ড টু বাই লর্ড মাউন্টব্যাটেন অ্যাজ দ্য ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি? হু ওয়াজ রেফার্ড টু বাই লর্ড মাউন্টব্যাটেন অ্যাজ দ্য ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি? ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি বলে কাকে আখ্যায়িত করেছিলেন লর্ড মাউন্টব্যাটেন? এটা হচ্ছে প্রশ্ন। হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে উত্তর লিখো। উত্তর তো হয়েই গেল, নোট লিখো। নোটের মধ্যে লিখো যে লর্ড মাউন্টব্যাটেন was the last Governor General of British India. Lord Mountbatten was the last Governor General of India, British India. Lord Mountbatten was the last Governor General of British India. And first Viceroy of Independent India. And first Viceroy of Independent India. Next point লিখো, next point লিখো, Abdul Ghaffar Khan is also known as, Abdul Ghaffar Khan is also known as, Abdul Ghaffar Khan is also known as, এক মিনিট, আচ্ছা কোন পর্যন্ত কি বলছিলাম? Abdul Ghaffar Khan is also known as. ফ্রন্টিয়ার গান্ধী। ফ্রন্টিয়ার গান্ধী। খান আব্দুল গফর খান was also known as ফ্রন্টিয়ার গান্ধী, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খানের একটা অর্গানাইজেশন ছিল, লেখো নেক্সট পয়েন্ট, হি founded an organization, he founded an organization called খুদাই খিদমতগার, খুদাই খুদাই খিদমতগর। তাহলে খুদাই খিদমতগর কে প্রতিষ্ঠা করেছিলেন? খান আব্দুল গফর খান।
আর এর যে মেম্বাররা ছিল সেই মেম্বাররা লাল কুর্তা পরতো, এই জন্য এদেরকে লাল কুর্তা বাহিনী বলা হতো। ওকে, দ্য মেম্বার অফ দিস অর্গানাইজেশন, দ্য মেম্বার্স অফ দিস অর্গানাইজেশন used to wear red shirts. Okay, hence they were called লাল কুর্তা বাহিনী, লাল কুর্তা বাহিনী এরকম কিছু একটা। তাহলে লাল কুর্তা বাহিনী কাদের বলা হতো? যারা খুদাই খিদমতগার অর্গানাইজেশনের মেম্বার ছিল তারা, তারা রেড শার্ট পরতো এই জন্য। এ কটাই মনে রাখবে। লাল কুর্তা বাহিনীকে ইংলিশে কি লিখা হবে? ওই রেড শার্ট গ্যাং লিখতে পারো। তো রেড শার্ট গ্যাং বলে কোথাও আমি দেখিনি, লাল কুর্তা বাহিনী বলে। আর একটা কথা মাথায় রেখো, একমাত্র পাকিস্তানি যাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল সে কে? দ্য only Pakistani awarded, লেখো নোটটা, পয়েন্টটা, the only Pakistani awarded ভারতরত্ন, এই যে খান আব্দুল গফর খান, খান আব্দুল গফর খান। উনি পাকিস্তানে গেছে কেন? উনি পাকিস্তানে গেছে কেন? হ্যাঁ বলছে উনি পাকিস্তানে গেছিল নাকি পরে? হ্যাঁ হ্যাঁ, তিনি দেশভাগের পর পাকিস্তানে ছিলেন, এই জন্য তাকে ভারতবর্ষ একমাত্র পাকিস্তানি যাকে ভারতরত্ন দিয়েছে সে হচ্ছে আব্দুল গফর খানকে। তার ব্রিটিশ ইন্ডিয়ায় জন্ম হলেও পরবর্তীকালে তিনি পাকিস্তানি সিটিজেন হয়েছিলেন সেই কারণে। ওকে, এটা মনে রেখো, খান আব্দুল গফর সম্পর্কে এইটুকুন জানলেই যথেষ্ট, এর বাইরে কোশ্চেন হয় না। আচ্ছা, নেক্সট অপশানে কি ছিল? জওহরলাল নেহেরু। তো জওহরলাল নেহেরু সবার প্রথমে, জে এল নেহেরু, স্যার বলো এর সাথে তো একটু লিখে দিলে ভালো হতো স্যার। আরেকবার ওই বলো। যে আফ্রিকান যে প্রেসিডেন্ট ছিল, আফ্রিকান প্রেসিডেন্ট তো পেয়েছিল, মানে দুজনই পেয়েছিল, তো ওর সাথে লিখিয়ে দিলে ভালো হতো না স্যার? ম্যান্ডেলা, ভারতরত্ন। নেলসন ম্যান্ডেলার কথা বলছো? তোমার প্রশ্নটা একবার বলো। যেহেতু ভারত ছাড়া অন্য দেশে দুজন মানুষকে দেওয়া হয়েছিল ভারতরত্ন, তো আচ্ছা, একটু লিখিয়ে দিলেন তো ভালো হতো না স্যার? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে দুজনকেই দেওয়া হয়েছে ভাই আমার, এক হচ্ছে নেলসন ম্যান্ডেলা আর খান আব্দুল গফর খান। ঠিক আছে, দেখো, আচ্ছা লিখে রাখো, তাহলে ওই পয়েন্টটা লিখে রাখো যে ফরেনার ফরেনার অ্যাওয়ার্ডেড ভারতরত্ন, ভারতরত্ন দুজন, এক হচ্ছে খান আব্দুল গফফার খান, এনাকে দেওয়া হয়েছিল 1987-এ। আর আরেকজন আছে তোমার, হচ্ছে তোমার নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা ইন 1990, 1990, 1990-তে। ওকে, এই দুজনকেই দেওয়া হয়েছে ফরেন হিসাবে, ওকে, নন ইন্ডিয়ানস। ঠিক
ঠিক আছে। আর একটা বলতে পার, এই যে দেখো মাদার টেরেসার কথা বলতে গেলে মাদার টেরেসা তিনি ন্যাচারালাইজড ইন্ডিয়ান সিটিজেন হয়েছিলেন, বুঝতে পারছো? সেক্ষেত্রে মাদার টেরেসা আমাদের ভারতীয়ই ধরবো আর কি, ভারতীয়ই হ্যাঁ স্যার। ধরবো। হুম, ঠিক। তাহলে 1990-তে নেলসন ম্যান্ডেলাকে দেওয়া হয়েছিল। তিনি কে ছিলেন বলো? নেলসন ম্যান্ডেলা আফ্রিকান আফ্রিকার প্রেসিডেন্ট আফ্রিকা অফ সাউথ আফ্রিকা, সাউথ প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন তিনি, ইয়েস। তার জীবন সংগ্রামের কাহিনীটা এক আছে। আচ্ছা তোমাদের আমি বলি, ইংরেজি আমি আজ পর্যন্ত যত ইংরেজি শুনেছি না, তো ইংলিশ আমি মার্টিন লুথার কিং জুনিয়র, তোমরা একবার যদি পারো মার্টিন লুথার কিং জুনিয়রের ইংরেজিটা একটু শুনো, যিনি বলেছিলেন আই হ্যাভ আ ড্রিম। জানি স্যার, শুনেছি স্যার এটা। মানে অসাধারণ, মানে এত সুন্দর ইংরেজি, মানে আমি কোনোদিন শুনিনি অন্য কারো মুখে এত সুন্দর ইংরেজি। তোমরা আজকে ক্লাসের শেষেই যদি পারো একবার মার্টিন লুথার কিং জুনিয়রের স্পিচটা শুনে নিও। স্পিচটার নাম কি? আই হ্যাভ আ ড্রিম, আই হ্যাভ আ ড্রিম, এভাবে সার্চ করবে যে মার্টিন লুথার কিং স্পিচ অন আই হ্যাভ আ ড্রিম, এটা বলে সার্চ করবা ইউটিউবে গিয়ে বা গুগলে গিয়ে, তাহলে তুমি এই স্পিচটা শুনতে পাবা এবং শুনবা এত সুন্দর স্পষ্ট ইংরেজি এবং কথার বাচন ভঙ্গি অসাধারণ। আমার তো খুব ফেভারিট, আমি মোটামুটি ধরো প্রত্যেক সপ্তাহে একবার অন্তত ওনাকে শুনি, প্রত্যেক সপ্তাহে, বুঝতে পারছো? খুব দাদা উনি 3 মিনিটের ভিডিও। হ্যাঁ, কত কে? স্পিচটা? আহ, আহ, আমি দেখি তোমাদের ইয়েতে পাঠিয়ে দেবো খুন। ওকে দাঁড়াও আমি সার্চ করি। দাদা উনি 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 কে? একজন আমেরিকান তোমার ইয়ে, আমি পাঠিয়ে দিচ্ছি। পার্লামেন্টারিয়ান? হ্যাঁ, ফুল স্পিচ, এক মিনিট দাঁড়াও, ফুল। অনেক জীবনের কষ্ট সহ্য করেছেন তিনি। আমেরিকাতে যে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে সংগ্রাম, সেটা। এক মিনিট দাঁড়াও, আমি একটু তোমাদের কপিরাইট আসবে কিনা কে জানে, দাঁড়াও। My friend, শুনতে পাচ্ছ? as I listened to Ralph Abernathy শুনতে পাচ্ছ? and his eloquent and হ্যাঁ স্যার। introduction, and then thought about myself, I wondered who he was talking about. অসাধারণ। ওকে চলো চলো চলো, আমরা আলোচনা করছিলাম জওহরলাল নেহেরুকে নিয়ে। JL নেহেরু, জওহরলাল নেহেরু তিনি লিখেছিলেন একটি বই, রোড ডিসকভারি অফ ইন্ডিয়া, ডিসকভারি অফ ইন্ডিয়া। এই বইটি খুব বিখ্যাত, পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে যে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা, না ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি জওহরলাল নেহেরুর লেখা। জওহরলাল নেহেরু প্রিসাইড করেছিলেন লাহোর সেশন 1929, ইয়েস। লেখো JL নেহেরু presided INC Lahore session in 1929 সালে on the bank of river, on the bank of river রাভি, রাভি নদীর তীরে এই লাহোর সেশন অনুষ্ঠিত হয়েছিল। এবং এই তোমার এই এই রাভি নদীর জল স্পর্শ করে পূর্ণ স্বরাজের যে ইয়ে সেটা করা হয়েছিল। ওকে, পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল রাভি নদীর জল স্পর্শ করে, ভারতের পূর্ণ স্বরাজ। কিন্তু দেখা গেল যে ভারত স্বাধীন হলো অথচ সেই রাভি নদীটা আর ভারতে থাকলো না। আচ্ছা,
আর করাচি সেশনে 2 বছর পরে 31 সালে লিখে রাখো, ইন দ্য করাচি সেশন, in the Karachi session of INC in 1931, Nehru drafted fundamental rights সালটা কত বললেন স্যার? 1931, 1931। তাহলে in the Karachi session of INC in 1931, Nehru drafted fundamental rights, and this session was presided by, বলো তো কে? সর্দার বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল 1931-এ করাচি সেশনে তোমার সভাপতিত্ব করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, এবং এই সেশনে নেহেরু ফান্ডামেন্টাল রাইটসের ড্রাফট তৈরি করেছিলেন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন লিখো। দাদার ক্লাস কতক্ষণ হবে? চলো লাস্ট কোয়েশ্চেনটা লেখো, তাহলে এটা শেষ করে দিই। লাস্ট কোয়েশ্চেন লেখো। Who among the following annulled, 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 who among the following annulled the partition of Bengal? Who among the following annulled the partition of Bengal in 1911? In 1911, বঙ্গভঙ্গ রদ করেন কে? অ্যানাল্ড মানে রদ করা, স্টপ করা, রিভোক করা, রদ করা। হ্যাঁ, তাহলে প্রশ্ন হচ্ছে যে হু অ্যামাং দ্য ফলোয়িং অ্যানাল্ড দ্য পার্টিশন অফ বেঙ্গল ইন 1911? অপশন এ লেখো, লর্ড চেমসফোর্ড। অপশন বি লেখো, লর্ড কার্জন, CURZON। অপশন সি লেখো, লর্ড মিন্টো, MINTO। অপশন ডি লেখো, লর্ড হার্ডিঞ্জ। লর্ড মিন্টো, তারপর লর্ড হার্ডিঞ্জ। HARDINGE, হার্ডিঞ্জ। উত্তর কি হবে বলো? কার্জন হবে স্যার? হ্যাঁ, কার্জন হবে, লর্ড কার্জন। না, লর্ড কার্জনের সময় তো বঙ্গভঙ্গ হয়েছিল ভাই আমার, 1905-এ। লর্ড হার্ডিঞ্জ হবে তাহলে। একদমই তাই, লর্ড হার্ডিঞ্জ 1911 সাল। এই সময় কে এসেছিল বলো? ব্রিটেনের রানী রাজা এসেছিল না, কিং জর্জ ফিফথ এসেছিল, এবং তার রানী আচ্ছা, জনগণমন গাওয়া হয় কংগ্রেস কুইন মেরি। হ্যাঁ, কংগ্রেসের একদম ঠিক বলেছো। 1911 কলকাতা সেশনে, কংগ্রেসের কলকাতা সেশনে ন্যাশনাল অ্যান্থেম ফার্স্ট টাইম গাওয়া হয়েছিল। কে গেয়েছিল বলতে পারো? কে গেয়েছিল? রবীন্দ্রনাথ টেগর। সরলা দেবী। হ্যাঁ, সরলা দেবী গিয়েছিলেন। ওকে, ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আমরা এই পর্যন্ত রেখে আজকে শেষ করছি। নেক্সট আমি এই সেশনগুলো তোমাদের মোটামুটি দিনে হোক যখন হোক এটা করে ফেলবো। ওকে, ঠিক আছে, আজকে অনেক সময় এটা নোট হলো না তো? হ্যাঁ, ঠিক আছে, নেক্সট ডে করবো। ওকে দাদা, বলো। বলছি এই লেখা মানে এই যে, হ্যাঁ বলো। বলছি এগুলো কোথা থেকে পড়বো? ও, এগুলো কোথা থেকে পড়বো? হ্যাঁ, এটা তো বই থেকেই পড়তে হবে। আর বই থেকে কি, এগুলো আমি পড়িয়ে দিব তো, চাপ নিচ্ছ কেন? আচ্ছা, আমাদের তো এখনো মডার্ন হিস্ট্রি তো আমরা শুরুটা করলাম, সবে এগোচ্ছি তো আমরা,
কেবল সিপাহী বিদ্রোহ পর্যন্ত আচ্ছা আমাদের হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এগুলো হ্যাঁ আমি ওর করে দেবো, জন্যই চাপ আমি নিও না। প্রত্যেকটাকে এত সুন্দর সাজিয়ে সাজিয়ে পড়ে দেবো এবং নোট দিয়ে দেবো না প্রত্যেকটা ক্লাসে, অসুবিধা হবে না, হ্যাঁ, ডোন্ট ওয়ারি। ঠিক আছে এই কোশ্চেনের নোট কোনো বই পাওয়া যায় না। কিন্তু এই কোয়েশ্চেনের নোট তো কোথাও পাবে না গো। এই যেমন একটা কোয়েশ্চেন দেখে যা যা মাথায় আসছে মনে আসছে সেগুলোই বলে দিচ্ছি, বুঝতে পারছো? এটা আর কি ব্যাপার। আচ্ছা, তোমাদের আরেকটা দেখো, এখন তো আমি কি করে বলি বা বইটা কিনতে, এখন যেহেতু তোমার অপশন এমসিকিউ থাকছে না, তবুও দেখো আমি একটা কথা বলি, প্রিলিমিনারি যখন, এনসিআরটি পড়ো ভালো হবে। হ্যাঁ এনসিআরটি ঠিকই আছে, আমি যে বলছি যে প্রিলিমিনারি তো এমসিকিউ থাকছে। সো যদি তোমরা হ্যাঁ পারো এবারের পুজোতে যদি একটা ড্রেস কমও কেনো, তবু একটা বই কিনো, আমি আমার কথা শুনে বইটা কেনো, তোমাদের লস হবে না। বইটা হচ্ছে এসএসসি চ্যাপ্টার ওয়াইজ জেনারেল অ্যাওয়ারনেস, কিরণ পাবলিকেশনের, ঠিক আছে? কিরণ পাবলিকেশন, এই বইটাকে কিনে নাও যদি, তাহলে দেখবে এত কোয়েশ্চেন দেওয়া আছে, এত কোয়েশ্চেন দেওয়া আছে, এবং সেই প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে না ডিটেলসও দেওয়া আছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের ডিটেলস দেওয়া আছে। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এই বিভিন্ন প্রশ্ন পড়ে 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 একটার সাথে এক একটাকে রিলেট করতে পারছি, বুঝতে পারছো? যেমন তোমরা ক্লাসে যে সাবজেক্টটা যে পড়ে এসছো, তাই না? যেমন হুম এই যে আমাদের ফিজিক্সের ক্লাসের সময় ধরো আমি যে ফর্মুলাতে একটা কোয়েশ্চেন মানে নিউমেরিক সলভ করছি, তোমাদের মধ্যে এখন আকাশ ভাই বলে দাদা এটা এভাবেও করা যায়, বলে না? তার মানে কি এটা ওর হ্যাঁ হ্যাঁ চর্চাতে আছে, এরকম একটা ব্যাপার, ঠিক না? এটাই যেটা আমরা প্র্যাকটিস করবো সেটাই হবে। তো এই জন্য আমি বলছি না, এই তোমরা যদি এবার পারো এই পুজোতে যদি ড্রেস একটু কমও নাও, তাও দেখো না এই বইটা কিনে নিতে পারো কিনা, কারণ এই বইটার দাম প্রায় 550 টাকার মতন পড়বে আমার মনে হয়, 550 টাকার মতন আচ্ছা এই বইটা পড়বে। কিরণের চ্যাপ্টার ওয়াইজ জিকে এই বইটা, ঠিক আছে? আমি বইটা তোমাদের পিডিএফ দিয়ে দিচ্ছি গ্রুপে, কিন্তু আলটিমেটলি পিডিএফ দেওয়াটা আর সমীচীন হবে না, আর স্যার পিডিএফ আজকেই দিয়ে দিন পিডিএফ। আমি এখনই দিয়ে দিচ্ছি, এটা পড়াটা সুবিধা হবে না। তবুও তোমরা বইটাকে তাহলে পিডিএফ দিলেই বুঝতে পারবে যে কি জিনিস আর কি বইটা, আমি দিয়ে দিচ্ছি, এবং প্রত্যেক বছর মডিফাই হচ্ছে। আগে পিডিএফটা দিয়ে দেবো। হ্যাঁ, আর তোমাদের সঙ্গে আমি আর একটা আলোচনা করতে চাই, গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা নেক্সট ক্লাসেই করবো খুনি। হ্যাঁ, দেখো ভাই, বিষয়টা হচ্ছে যে মানুষ তো জীবনে ভুল থেকে শেখে। আসলে আমাদের কাছে যাদের মনে হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট সার্ভিসটা, যে কোনো একটা সার্ভিস আমাদের যদি দরকার হয়, তার জন্য আমি কিছু কথা বলবো, ঠিক আছে? তাহলে আমি এটা নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? নেক্সট ক্লাস, ঠিক আছে দাদা ওকে, নেক্সট ক্লাসে এটা আমি আলোচনা করব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। এখন আমি শেষ করছি, তবে আরেকটা কথা আমি শেষ করতে করতে বলে যাই, জীবনে হতাশার কিন্তু কোনো জায়গা নেই, বুঝতে পারছো? কারণ হুম হতাশা আমাদের কিচ্ছু দিবে না, কিচ্ছু দিবে না। ধরে নাও আমরা এত পড়াশুনো করলাম, আমাদের চাকরি হলো না, ধরে নিচ্ছি, তাতেও আমাদের হতাশা হওয়ার কিছু নেই, কারণ আমি সারা জীবন ধরে যা শিখলাম সেটা তো আমি শেখাতে পারি। এটা কেন কল্পনা করো না, এটা কেন আমরা কল্পনা করি না যে আমরা যা কিছু শিখছি এতদিন ধরে, হয়তো আমাদের এজটা শেষ হয়ে আসছে, আমরা চাকরি বাকরি পাবো না, এরকম একটা সিচুয়েশনে এসছি, কিন্তু যারা নতুন আসছে তাদেরকে তো শেখাতে হবে, ঠিক না? হুম এর জন্য এই পড়াশুনো করলে এর রেজাল্ট তুমি পাবেই পাবে, যে কোনো ভাবে হোক। হ্যাঁ, সো ডোন্ট ওয়ারি। আর নেক্সট ক্লাসে আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, যে আসলে আমাদের ফোকাসটা কোন কোন দিকে দেওয়া উচিত, ঠিক আছে? ওকে, এর মধ্যে সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে আমি এটা আলোচনা করব। গুড নাইট, গুড নাইট অল।